বিসিএস এবং ব্যাংকের সিলেবাসের পার্থক্যটা কোথায় সেই কথাটা আমি একেবারে খুলে বলে দিচ্ছি। মূল যে আলোচনার টপিক সেটা হলো বিসিএস এর জন্য প্রস্তুতি নাকি ব্যাংকের জন্য। সিলেবাস বিশ্লেষণ অর্থাৎ কোথা থেকে প্রশ্ন আসে, কতটুকু প্রশ্ন আসে, কি বাদ দিয়ে পড়বেন আর কি গুরুত্ব দিয়ে পড়বেন, কোনটা পড়লে একই সাথে প্রিলিমিনারি এবং লিখিত দুই জিনিসের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। আজকে আমরা ব্যাংক জব প্রস্তুতি এটা কি, কেন, কিভাবে প্রস্তুতিটা নেবেন পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা স্পেসিফিক ভাবে শুধুমাত্র ব্যাংক জবে মনোনিবেশ করতে চাচ্ছেন বা ব্যাংকের এই সম্মানজনক চাকরির ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, আজকের সেশনটি শুধুমাত্র তাদের জন্য। তো আমার নিজস্ব অভিজ্ঞতা অথবা বাজারে চলমান যে ব্যাংকের পরীক্ষাগুলো, সার্কুলারগুলো অথবা এগুলোর প্রস্তুতি সংক্রান্ত এবং কারা পরীক্ষা নেয়, কিভাবে পরীক্ষা নেয়, এই সংক্রান্ত সকল বিষয়ে আপনার যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আজকের এই সেশনে। যারা ব্যাংক জবকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন তারা নিজেরাও আজকে উপস্থিত থাকবেন এবং অন্যদেরকেও আশা করি এই লাইভটি শেয়ার করে দিবেন। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে লিখে দিতে পারেন। আজকে আমরা ব্যাংক জবের একেবারে আদ্যপান্ত নিয়ে আলোচনা করব এবং আগামীকালকে ব্যাংক জবের জন্য সিলেবাস বিশ্লেষণ অর্থাৎ কোথা থেকে প্রশ্ন আসে, কতটুকু প্রশ্ন আসে, কি বাদ দিয়ে পড়বেন আর কি গুরুত্ব দিয়ে পড়বেন, কোনটা পড়লে একই সাথে প্রিলিমিনারি এবং লিখিত দুই জিনিসের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে, এই সমগ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। ব্যাংক জব প্রস্তুতির ক্ষেত্রে আমরা গতকালকে যেই কথাটা বিসিএস এর ক্ষেত্রে বলেছিলাম যে আসলে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন এবং কেন ব্যাংক জব আলাদা আর বিসিএস আলাদা। এই দুইটা জিনিস আজকে আপনারা আশা করি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আমি গতকালকে বলেছিলাম বিসিএস এর জন্য যে যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন এবং যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন তাদের প্রিপারেশনটা ভিন্ন এবং কেন ভিন্ন সেটা আজকে একেবারে কাটায় কাটায় বুঝে যাবেন আপনি যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন। তাহলে আর এই ব্যাংক জবের প্রস্তুতি নিয়ে অন্তত কারো কাছে কোনো প্রশ্ন করতে হবে না। চলেন এখানে কি কি সরকারি চাকরির ক্ষেত্রে আমরা গতকালকে বলেছিলাম শুধু বিসিএস এর বিষয়গুলো, আজকে আমরা বলবো শুধু ব্যাংকের বিষয়গুলো। সো আজকে অন্যান্য চাকরি এবং বিসিএস দুইটার একটাও আমরা আলোচনা করব না, শুধুমাত্র ব্যাংক জবে নবম গ্রেড, দশম গ্রেড বা অন্য যে গ্রেডগুলো আছে ব্যাংকে কোন কোন পোস্টে সার্কুলার হয়, কোন কোন পোস্টে আপনি আবেদন করতে পারবেন বা যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। চলেন তাহলে শুরু করি। ক্যারিয়ারের যে জায়গাটা অর্থাৎ ব্যাংক জবকে আপনি ধরেন সিলেক্ট করেছেন, এখন ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কেন ব্যাংক জবকে আপনি গুরুত্ব দিবেন? সর্বপ্রথম থাকে চাকরির স্থায়িত্ব। এটা সরকারি সেক্টরগুলোতে সবগুলোতেই মোটামুটি একই। এখন ব্যাংক জবের ক্ষেত্রে স্থায়িত্বের ব্যাপারটা কি? ব্যাংক জবের ক্ষেত্রে ঠিক যেভাবে বিসিএস এ চাকরির স্থায়িত্ব এরকমই ব্যাংক জবের ক্ষেত্রেও হয়। একেবারে বড়সড় ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারি অথবা নারী গঠিত কেলেঙ্কারি, দুইটা কেলেঙ্কারির কারণে ঝামেলা হতে পারে, এছাড়া আর কোনো কারণে এই ক্যারিয়ারে ঝামেলা হয় না। দুইটা কেলেঙ্কারি মাথায় রাখবেন, একটা হলো নারী বিষয়ক কেলেঙ্কারি আর একটা হলো বড় অর্থনৈতিক কেলেঙ্কারি। দুইটা না হলে এই চাকরিটা মোটামুটি স্থায়ী, কোনো ধরনের ঝামেলা হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় যেই বিষয়টা আছে সেটা হলো সামাজিক মর্যাদার ব্যাপার। বিসিএস এর পরেই ব্যাংকের অবস্থান স্ট্যাটাসের ব্যাপারে একজন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অথবা একজন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যারা নিয়োগ পান তারা সামাজিকভাবে কি হলো, কিন্তু আপনি দাড়ি রেখে ব্যাংক জব নিয়ে অ্যাডভাইস দিচ্ছেন কেমনে, হারাম, এটা কি তাসফিয়া ইসলাম? ওকে, তাহলে একটা জিনিস দেখেন, ব্যাংক জবের ক্ষেত্রে যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন, আমি একটা কথাই বলবো, এগুলো মাসলা মাসাইলের ব্যাপার, বাট একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো ব্যাংক জবটা একটা ক্যারিয়ার হিসেবে না নিয়ে আপনি যদি অন্য জায়গায় যান যেখানে ঘুষ খাওয়ার প্রয়োজন হবে, যেখানে 10-12 হাজার টাকা বেতন হবে, যেমন 14তম গ্রেড বা এই থেকে 20তম গ্রেড পর্যন্ত বেতনগুলো একেবারেই সীমিত, অর্থাৎ 15 থেকে 17 হাজার টাকার মধ্যে, যেটা দিয়ে বাসা ভাড়া দেয়াই টাফ এই শহরে। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি মানুষ এই দিক সেদিক করার বিকল্প কিছু থাকে না, অন্তত তার থেকে এই সেক্টরের ব্যাপারটা মাসলা মাসাইল বিষয় কারো থাকলে ভালোভাবে জেনে নেবেন, দেন এগুলো নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এই বিষয়টা একেবারে খুবই ভালোভাবে জেনে নেবেন। ধরেন আপনি হজ করবেন, হজের টাকা কাকে দিবেন? হজের টাকা কাকে দিবেন? আপনি বিদেশ যাবেন, টাকাটা কাকে দিবেন? এই ধরনের আরো অনেক মাসলা মাসাইল আছে যেগুলো আপনারা বড় কোনো হুজুর ধরে জেনে নেবেন। এই বিষয়টা আলোচনার বিষয় না,
তবে একটা বিষয় যে যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিজেরাও লাইফটা শেষ পর্যন্ত সাথে থাকেন এবং অন্যদেরকেও শেয়ার করে দিতে পারেন। আমি ব্যাংক জব এবং বিসিএস দুইটার ক্ষেত্রেই পার্থক্য কোথায় অবশ্যই বলবো। নীলকান্তমণি সরকার উনি লিখেছেন বিসিএস প্রিপারেশন নিলে দেশের সব প্রিপারেশন হবে। অবশ্যই বিসিএস প্রিপারেশন নিলে সব প্রিপারেশন হবে, বাট বিসিএস এর থেকে ব্যাংকে পার্থক্য কোথায় কোথায় আছে প্রিলিমিনারি অথবা লিখিতর ক্ষেত্রে সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। ভাই ইন্টারফেস কই, এই বিষয়গুলো আমি দেখবো, চলেন শুরু করা যাক। এরপরে বেতন স্কেলের ক্ষেত্রে আমি বলবো যে বিসিএস এ নবম গ্রেডে যেই বেতন স্কেল, দশম গ্রেডে বিসিএস নন ক্যাডারে যেই বেতন স্কেল, ব্যাংকেও সেম বেতন স্কেল, ছুটি ছাটা সুযোগ সুবিধা যা আছে সব একেবারে হুবহু একই। আরেকটা জিনিস হলো দ্রুত পদোন্নতির সুবিধা, এটা শুধুমাত্র বিসিএস এর পরবর্তীতে ব্যাংকেই দ্রুত পদোন্নতির সুবিধাটা বেশি থাকে, অর্থাৎ প্রতি 3 বছর বা 5 বছর পরে একটা করে প্রমোশন পাওয়ার সুযোগ, ইনক্রিমেন্টের সুযোগ বা পদোন্নতির ক্ষেত্রে বেতন বৃদ্ধি অথবা হোম লোন, কার লোন, এই যে লোন টোনগুলো নেওয়ার ব্যাপার, এই ক্ষেত্রে ব্যাংকই মানুষের প্রথম পছন্দ থাকে। কারণ ব্যাংকে হিউজ একটা অ্যামাউন্টের ব্যাংক থেকে আপনি হাউস লোন অথবা কার লোন বা অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া ব্যাংকে লাঞ্চ ভাতা যেটা দেয়া হয় বা অন্যান্য বোনাসের ক্ষেত্রে ব্যাংকে 4টা থেকে সর্বোচ্চ 6টা পর্যন্ত বোনাস দেওয়া হয় বছরে, যেটা প্রায় অন্যান্য চাকরির পুরো বছরের বেতনের সমান। এই সব কারণে মানুষ এই ব্যাংকের চাকরিটাকে শুরুর দিকে রাখছে। আর ভালো পোস্টিং বলতে একটা ব্যাপার থাকে যে ব্যাংকে শুধুমাত্র সিনিয়র অফিসের ব্যতীত অন্যান্য পোস্টগুলোর ক্ষেত্রে আপনি চাইলে নিজ উপজেলায় একেবারে বাসা থেকে এসে অফিস করার সুযোগ রয়েছে। একটু চেষ্টা করলেই নিজ এলাকায় আপনি পোস্টিং নিতে পারবেন। আর সিনিয়র অফিসারের ক্ষেত্রে নিজ জেলার মধ্যে পোস্টিং নেওয়ার সুযোগ আছে। এছাড়াও কেউ চাইলে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যদি হয় তাহলে একেবারে ঢাকা শহরে বা বড় কোনো জেলা শহরে চাকরি করার সুযোগ আছে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও চাইলে এই পোস্টিংগুলো নেওয়ার সুযোগ রয়েছে। চলেন তাহলে আরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। মূল যে আলোচনার টপিক সেটা হলো বিসিএস এর জন্য প্রস্তুতি নাকি ব্যাংকের জন্য, এটাই সবার কথা থাকে। এবং একটা কথা আমরা জানি যে বিসিএস এর প্রস্তুতি যদি কারো ভালোভাবে নেওয়া থাকে তাহলে তার আর অন্য কোনো চাকরির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় না। ঘটনাটা আসলে কতটুকু সত্য বা এই ঘটনার ক্ষেত্রে পার্থক্য কি আছে এই বিষয়টা এখনই ক্লিয়ার হয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দেখেন বিসিএস প্রস্তুতি নিলেই ব্যাংক হয়ে যায় কিনা এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। বিসিএস এর জন্য যার প্রিপারেশনটা এইরকম যে একই সাথে প্রিলিমিনারি এবং লিখিত দুই জিনিস কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে ফেলতে পারে, এই ধরনের যদি কারো প্রস্তুতি থাকে তাহলে বলবো সে এগিয়ে থাকবে। কিন্তু শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিন্তু কখনোই ব্যাংকের সাথে মিলবে না। কারণ ব্যাংকের যে লিখিত পরীক্ষা হয়, ব্যাংকের লিখিত পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বলা হয়েছে যে 18/8/2023 অর্থাৎ 18ই আগস্ট লিখিত পরীক্ষা হবে। মাঝখানে সময় আছে কতদিন দেখেন, মাঝখানে সময় আছে মাত্র 18 দিন বা 17 দিন। এই 17 দিনের মধ্যে ব্যাংকের যে লিখিত পরীক্ষা 200 নম্বরের, এটার পূর্ণাঙ্গ প্রস্তুতি কখনোই কারো পক্ষে নেওয়া সম্ভব না যদি আগে থেকেই প্রিপারেশন ভালোভাবে না নেওয়া থাকে। এবং ব্যাংকের যে 200 নম্বরের পরীক্ষা তার মধ্যে অধিকাংশই একেবারে ডেসক্রিপটিভ লেখা। এই ডেসক্রিপটিভ লেখার জন্য আলাদা করেই প্রিপারেশন নিতে হয় এবং এটা প্রিলিমিনারির সাথেই নিতে হয়। অন্যদিকে বিসিএস এর ক্ষেত্রে যেই সিলেবাসটা আছে সেখানে সাধারণ জ্ঞান অংশ অনেক বড়, ইংরেজি অংশ ভিন্ন, বাংলা অংশ ভিন্ন। আমি নিজে যেহেতু 3টা বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছি এবং ব্যাংকের লিখিত পরীক্ষাগুলো দিয়েছি, সেই আঙ্গিক থেকে আমি পুরো বিষয়গুলো গুছিয়ে বলার চেষ্টা করব। চলেন তাহলে দেখি পার্থক্যটা কোথায়। মূল পার্থক্যটা যদি আমরা দেখি, কেন বিসিএস এবং ব্যাংক দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা দেখেন, বিসিএস এর ক্ষেত্রে খুবই দীর্ঘ সময় লেগে যাচ্ছে, অর্থাৎ বর্তমানে বাজারে বিসিএস এর 40তম নন ক্যাডাররা এখনো রিকমেন্ডেশন পায়নি, 41তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল হয়নি, 43তম বিসিএস যেটা এই বিসিএস এরও এখনো লিখিত পরীক্ষার ফলাফলই প্রকাশ হয়নি। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষা হয়ে গেল প্রায় 7 মাস, এখনো ফলাফল প্রকাশিত হয়নি। 45তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা শেষ, ফলাফল অলরেডি প্রকাশ হয়ে গেছে। অক্টোবর মাসে সম্ভাব্য ডেট রয়েছে লিখিত পরীক্ষা নেয়ার। তাহলে দেখেন এইখানে ইনেরো এখানে 5টা বিসিএস চলমান আছে, তার মধ্যে আবার সামনে বলা হয়েছে যে 46তম সার্কুলার আসবে আগামী বছর জানুয়ারি মাসের 1 তারিখ এবং এই সার্কুলারে 1 বছরের মধ্যে সব শেষ করে দিবে। আসলেই কি আপনার মনে হয় 1 বছরে শেষ করা সহজ? হ্যাঁ, 1 বছরে শেষ করা সহজ এরকম কি মনে হয়? আসলেই আপনারা একটু কমেন্টে লিখে দিতে পারেন। বুঝতে পেরেছেন? আসলেই দেখেন যে এই বিষয়টা সহজ কিনা। আপনার কাছে মনে হয় যে
এইগুলো সব বাকি রেখে আগামী 46তম বিসিএস 1 বছরে জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বরের মধ্যে সব শেষ করে ফেলবে, এটা কি আপনার মনে হয়? কমেন্ট দেখতেছে কি? এটা কি আপনার আসলেই মনে হয়? এই বিষয়গুলো একটু আপনি কমেন্টে লিখতে পারেন। বুঝতে পারছেন যে এই 6টা বিসিএস 5টা বিসিএস রেখে ষষ্ঠ বিসিএসটা 1 বছরের মধ্যে শেষ করে দিবে, এটা কি পসিবল? এই সার্কুলারটা ছিল 2018 সালের সার্কুলার, এটা 2019 সালের সার্কুলার, এটা 2020 সালের, 21 সালের, 22 সালের সার্কুলার যথারীতি দিয়ে যাচ্ছে, পরীক্ষাও যথারীতি হচ্ছে, কিন্তু ফলাফল এখনো আসেনি। বাট অন্যদিকে ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যে অনেক লম্বা একটা লিস্ট বা প্যানেল দিয়ে থাকে, যে ক্ষেত্রে সময়টা কম লাগে। আগে অনেক কম সময় লাগতো, আগে একেবারে অনেক কম সময় লাগতো। ব্যাংকে 7-8 মাসের মধ্যে বিএসসি একটা পরীক্ষা শেষ করতো। ব্যাংকের বিসিএস পরীক্ষা নিয়ে থাকে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, এবং ব্যাংকের পরীক্ষা নিয়ে থাকে বিএসসি বা ব্যাংকার সিলেকশন কমিটি। হ্যাঁ, বিএসসি বা ব্যাংকার সিলেকশন কমিটি। তো এই বিএসসি আর পিএসসি দুইজনের মধ্যে আগে অনেক বড় একটা পার্থক্য ছিল, কিন্তু তাদের মধ্যে একটু গড়িমসি দেখা যাচ্ছে। কিন্তু গড়িমসি দেখা গেলেও একটা বছরে ব্যাংকে টোটাল সার্কুলার আসে কতগুলো, এই ব্যাপারটা যদি আপনি মাথায় রাখেন যে একটা আসে সিনিয়র অফিসারের সার্কুলার, একটা আছে অফিসার জেনারেলের সার্কুলার, একটা আসে অফিসার ক্যাশের সার্কুলার, আর একটা সার্কুলার নতুন এসেছে জনতা ব্যাংকের, যেটা রুরাল ক্রেডিট অফিসার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটা থাকে সহকারী পরিচালকের সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশের সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলের সার্কুলার। এবং এই সার্কুলার মানে হলো আপনি মোট 6টা বা 7টা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছেন, এবং ইন এ রো এই 7টা পরীক্ষা একটার পরে একটা রেজাল্ট আসতে থাকবে। বাট বিসিএস এ কিন্তু একটা পরীক্ষারই রেজাল্ট আসবে, অর্থাৎ আপনি যেটা অ্যাটেন্ড করলেন ওই একটা পরীক্ষার রেজাল্ট আসবে, এবং এখানে যদি পোস্ট থাকে 2000 তাহলে ওই 2000 পোস্টের মধ্যেই কিছু একটা থাকবে। বাট ব্যাংকের ক্ষেত্রে কি হয় যে ব্যাংকে একটা বছরে আপনি 6 থেকে 7টা রেজাল্টের অপেক্ষা করছেন। একটা বছরের ব্যাংকের টোটাল প্রসেসটা শেষ হওয়া মানে হলো আপনি 7টা রেজাল্টের অপেক্ষা করতেছেন, এবং 1 বছরে 7টা রেজাল্ট পাবেন ব্যাংকের। আর যেখানে আপনি বিসিএস এর মাত্র একটা রেজাল্ট পাবেন 1 বছরে। এই জন্য বলা হয় যে ব্যাংকে সময়টা অপেক্ষাকৃত কম লাগে। এবং দ্বিতীয় বিষয়টা দেখেন, বিসিএস এ সকল বিষয়ের সমান প্রস্তুতি লাগে। কেন? কারণ বিসিএস এ কেউ যদি বিজ্ঞান পরীক্ষায় খারাপ করে, বিজ্ঞান পরীক্ষায় নাম্বার থাকে হলো বিসিএস পরীক্ষায় 100 নাম্বার। বিজ্ঞান, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 3টা সাবজেক্ট মিলে টোটাল নাম্বার থাকে বিজ্ঞানে 100, গণিতের ক্ষেত্রে নাম্বার থাকে 100। যেখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা ধরেন এই 200-র মধ্যে একেবারে 180 বা 190 পর্যন্ত ইজিলি তুলে ফেলে, যেখানে একজন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য মোটামুটি জান বের হয়ে যায় কোনোভাবে 50-50-100 নাম্বার তুলতে বা 120 নাম্বার তুলতে। তো ওইখানে তারা 50 থেকে 60 নাম্বার এগিয়ে থাকে, যে জন্য তাদেরকে বিট করতে হলে আপনার আগে থেকেই খুব ভালো রকমের একটা প্রিপারেশন নিয়ে রাখতে হয়। দ্বিতীয় যে জায়গাটা আছে যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, যাদের জন্য মনে রাখা খুবই কঠিন, এই 2টা সাবজেক্টের জন্য পরীক্ষা হয় 300 নাম্বারের। এখন এই 300 নাম্বারের জন্য মানচিত্র, ডাটা, কোটেশন, ম্যাপ, গ্রাফ এবং এগুলোর বেসিক তথ্য যদি আপনার খুব ভালোভাবে জানা না থাকে, তাহলে কি হয়, আপনার প্রিপারেশনটা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে, এবং লিখিত পরীক্ষা নাম্বার খুব বেশি তোলা সহজ হয় না, অনেক কঠিন হয়ে যায়। পাশাপাশি ইংরেজি তো আপনাকে জানতেই হবে। ইংরেজি গ্রামার বা সেন্টেন্স বিল্ডিং বা ফ্রি হ্যান্ড রাইটিং যাদের দুর্বল, তাদের জন্য বলবো যে 50 নাম্বারের একটা রচনা লেখা অথবা 25-50 নাম্বারের অনুবাদ লেখা, এই 2টা জিনিসই খুবই টাফ। তো একটা জিনিসেও যদি আপনি দুর্বল হন, তাহলে এই ঘাটতিটা অন্য কোনো কিছু দিয়ে পুষিয়ে নেওয়া এত সহজ না বিসিএস এর ক্ষেত্রে। বাট ব্যাংকের ক্ষেত্রে কি হয় দেখেন, ব্যাংকের ক্ষেত্রে যারা শুধুমাত্র বলবো ইংরেজি এবং গণিতে ভালো, এর মধ্যে যদি আমি স্পেসিফিক করে বলি, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস আমি বলবো না, কারণ প্রিলিমিনারি পরীক্ষার নাম্বারটা যোগ হয় না, বিসিএস এও যোগ হয় না, ব্যাংকেও যোগ হয় না। দুই জায়গায় আসল হলো লিখিত পরীক্ষাটা। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে আইটেম কি থাকে সেটা যদি আমি আপনাকে বলি, লিখিত পরীক্ষার ক্ষেত্রে 35 নাম্বারের একটা ফোকাস রাইটিং থাকে বাংলা, 35 নাম্বারের একটা ফোকাস রাইটিং থাকে ইংরেজি, যেগুলো পুরোটাই ফ্রি হ্যান্ড রাইটিং। এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে, যেটা হলো 30 নাম্বারের একটা আর্গুমেন্ট রাইটিং আসে যখন বিআইবিএম পরীক্ষা নেয়। অনেকগুলো ফ্যাকাল্টি পরীক্ষা নিয়ে থাকে, তার মধ্যে একটা ফ্যাকাল্টি হলো বিআইবিএম, যারা এখন বর্তমানে সব পরীক্ষাগুলোই মোটামুটি নিচ্ছে। আগে পরীক্ষা নিত আর্টস ফ্যাকাল্টি, এরপরে অস্ট নিত, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওনারা পরীক্ষা নিত, এমআইএসটি পরীক্ষা নিত। তো এখন আর ওইভাবে বৈচিত্র্য পাওয়া যায় না, খুব বেশি যেটা দেখা যাচ্ছে বিআইবিএম পরীক্ষা নিচ্ছে, এবং তাদের একেবারে সবচেয়ে পপুলার আইটেম হলো এই 3টা, এবং জেনারেল নলেজের 30 নাম্বার। তো জেনারেল নলেজের 30 নাম্বার বাদ দিয়ে বাকি যে নাম্বারটা থাকে, এই পুরোটাই বাকি যে নাম্বারটা থাকে অর্থাৎ 100 নাম্বার, এই 100 নাম্বারের পুরোটাই জেনারেল নলেজের সাথে রিলেটেড, এবং পাশাপাশি ইংরেজি গ্রামারে আপনাকে দক্ষ হতে হবে।
শুধু এইটুকুই কাজ যে ইংরেজি গ্রামারে অর্থাৎ নির্ভুলভাবে ইংরেজি বাক্য লিখতে পারেন আপনি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি দক্ষ, এবং অনুবাদের ক্ষেত্রে আগে অনেক বেশি অংশ থাকতো, নাম্বার বেশি থাকতো, এখন অনুবাদের ক্ষেত্রে মাত্র 10 নাম্বার থাকে। দেখেন ব্যাংকের 200 নম্বরের লিখিত পরীক্ষার 100 নম্বর শুধু 3টা আইটেমের উপর, শুধু 3টা আইটেমে 100 নম্বর, এবং সাধারণ জ্ঞানের 30 নাম্বার থাকে, যেটা একেবারে ছোট ছোট প্রশ্ন থাকে, এক একটা প্রশ্নে 3 নাম্বার, 10টা প্রশ্নে 3 10কে 30 নাম্বার। এটা দেখা যায় অনেকে পারে অনেকে পারে না, এই একটা জায়গা। আর গণিতের ক্ষেত্রে থাকে মাত্র 30 নাম্বার, 5টা অঙ্কে 5 6 30, অথবা 6টা অঙ্কে 5 6 30, যেভাবেই থাকুক এই 30-এর মধ্যে যারা গণিতে ভালো 30-এ 30 পেলে সবার থেকে এগিয়ে থাকে। লাস্ট পরীক্ষাগুলোতে মোটামুটি দেখা গেছে লিখিত এবং ভাইবা দুইটা জিনিস মিলিয়ে মোট যাদের নাম্বার 120 থেকে 125-এর মধ্যে ছিল, এরা অলরেডি রিকমেন্ডেড হয়ে গেছেন অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ হিসেবে। তো সেই হিসেবে মোটামুটি 120 তুলতে গেলে আপনাকে এই 3টা জিনিসে দক্ষ হলে, আর পাশাপাশি 30 নাম্বারের গণিতে দক্ষ হলে এই 130-এর মধ্যেই 80 থেকে 90 নাম্বার তুলে ফেলা সম্ভব। পাশাপাশি বাকি যে অংশ থাকে ওই অংশে আপনি যতটুকু কম বেশি পারেন এটা কোনো ব্যাপার না। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এরকম না যে আপনি ইংরেজি ভালো পারলেই সব শেষ, বা আপনি গণিত ভালো পারলে সব শেষ, আপনি বিজ্ঞান ভালো পারলে সব শেষ না। তারপর আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির 300 নম্বরের একটা পরীক্ষা হয়, ওই 300 নম্বরেও আপনাকে ভালো হতে হবে। বিসিএস এর ক্ষেত্রে যত বড় সিলেবাস তার একেবারে বিসিএস এর ক্ষেত্রে 1100 নম্বরের সিলেবাস, যে জায়গায় ব্যাংকের লিখিত পরীক্ষা মাত্র 200 নম্বরের সিলেবাস। বাংলাদেশে হাইয়েস্ট সিলেবাসে পরীক্ষা হয়, হাইয়েস্ট মার্ক যেটা হলো বিসিএস এ টোটাল 1500 মার্কের একটা পরীক্ষা, আর ব্যাংকের ক্ষেত্রে 325। ব্যাংকের ক্ষেত্রে পরীক্ষা হয় মাত্র 325 নাম্বারের, এবং যার মধ্যে শুধুমাত্র লিখিততে নাম্বার থাকে 200, আর লিখিত 200-র মধ্যে 100 নাম্বার থাকে এই টপিকগুলোতে, এবং গণিতে 30। দুইটা জায়গা কেউ ফোকাস করে ফেলতে পারলে একেবারে তার রেশিও 4/3 শেষ। আর বাকি কাজগুলো কি করতে হবে সেটা মোটামুটি রেগুলারলি কোনো একটা দিক নির্দেশনা ফলো করলে প্রস্তুতি নিলে ইজি হয়ে যাবে। এরপরে দেখেন ব্যাংকের ক্ষেত্রে পার্থক্য কোথায়। বিসিএস এ একটা বছরে পদ সংখ্যা থাকে 2000 বা এর আশপাশে, এবং এই 2000 কিন্তু আসলে সবার জন্য পদ না, এটা কিন্তু একটা ভেলকি, একটা ফক্কিকার। ফক্কিকার মানে একটা ফাঁকিবাজি। বাংলায় একটা শব্দ আছে, ফোকলোর সোসাইটির কথাবার্তা যখন প্রমোদ চৌধুরী লিখেছেন উনি ওইখানে একটা শব্দ ব্যবহার করেছেন, ফক্কিকার। ফক্কিকার মানে হলো ফাঁকিবাজি। ফাঁকিবাজি কি দেখেন, এই 2000 পদের মধ্যে যেগুলো টেকনিক্যাল পদ থাকে সাবজেক্ট ওয়াইজ এগুলো বন্টন করা থাকে। যেমন আপনি রাষ্ট্রবিজ্ঞানের হলে যদি আপনার রাষ্ট্রবিজ্ঞানের জন্য টেকনিক্যাল পদ থাকে 20টা, তাহলে জেনারেল ক্যাডারের 500 বা 600 পদ সাথে যোগ হবে আপনার সাবজেক্টের 20টা পদ। আপনি পরীক্ষা দিচ্ছেন একটা বিসিএস এ এই 620টা পদের জন্য, যেখানে ব্যাংকে লাস্ট সার্কুলারগুলো সব মিলিয়ে 6564টা পোস্ট আছে, এবং এইটা ইন জেনারেল সবার জন্য। ইন জেনারেল সবার জন্য 6564টা পোস্টের বর্তমানে সার্কুলার চলমান রয়েছে। এই জন্য আপনি ফিক্সড করবেন যে আপনি 600 পোস্টের পরীক্ষা নেবেন নাকি এর থেকে 10 গুণ বেশি, অর্থাৎ এই 6000 পোস্টের জন্য প্রস্তুতি আগে নেবেন। এই ব্যাপারটা কি আপনাকে আগেই ডিসাইড করে নেওয়া উচিত কিনা আপনি একটু কমেন্টে লিখতে পারেন। এছাড়া অন্য কোন জায়গায় আপনার পার্থক্য মনে হয় কমেন্টে লিখতে পারেন। দেখেন এখানে যে 600 পোস্ট, এই 600 পোস্টের টোটাল রেজাল্ট আসতে প্রিলিমিনারি, লিখিত, ভাইবা এবং সব মিলে মোটামুটি আপনার এই 3টা পরীক্ষা যেতেই 2 বছরের বা 3 বছরের বেশি সময় লেগে যায় শুধু পরীক্ষা শেষ করতে। ফলাফল তো অনেক দূরের কথা, জয়নিং তো আরো পরের কথা। বাট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এরকম না, কারণ মাত্র 200 নম্বরের খাতা দেখতে হয়। এই জায়গায় এক একজন স্টুডেন্টের 1100 নম্বরের খাতা জমা দেওয়া থাকে, বা যারা শুধুমাত্র জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দেয় তাদেরও 900 নম্বরের খাতা দেয়া থাকে। এই খাতাগুলো দেখে শেষ করে কেটে কুটে দিতে হয়। যেখানে লাস্ট পরিসংখ্যান হলো 43তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত আগস্ট মাসের 6 তারিখে 2022 সালে, যেটা এই 2023 সালের আগস্ট মাস আর মাত্র 5 দিন বাকি ওই 1 বছর পূর্ণ হতে। এখনো কিন্তু তাদের রেজাল্ট আসেনি, এবং 44তম বিসিএস লিখিত পরীক্ষা গেছে, তাদের পরীক্ষা শেষ হওয়ারও প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখনো কোনো সারা শব্দ নেই। এবং গত 41তম বিসিএস থেকে বলা হচ্ছে যে এখন থেকে 1 বছরে 1 বিসিএস শেষ করা হবে, যেখানে 1 বছরে একটা পরীক্ষার খাতা দেখেই শেষ করতে পারতেছে না লিখিত পরীক্ষার। এবং ভাইবা চলে 6 মাস ব্যাপী, বিসিএস এর ক্ষেত্রে 6 মাস ব্যাপী শুধু ভাইবাই চলে। এরপরে আরেকটা ব্যাপার মাথায় রাখেন, সেটা হলো বিসিএস এর ক্ষেত্রে ফলাফলের যত লেন্দি হয় এটা ব্যাংকের ক্ষেত্রে হয় না, বাট কয়েকদিন ধরে একটু ঝামেলা হচ্ছে গত 1 বছরে। বাট হলেও হবে কি, পদ সংখ্যা কিন্তু অনেক,
একটা সার্কুলার দিলে বহু মানুষের মুখে হাসি ফোটে, যেখানে বিসিএস এ মাত্র 500-600 পোস্ট আপনার জন্য থাকছে, যদিও 2000 পদের সার্কুলার লেখা থাকে। এরপরে দেখেন পদ সংখ্যার পরে আরেকটা পার্থক্য আছে। এইটা কোথায় পার্থক্যটা দেখেন, সেই পার্থক্যটা হলো লিখিত ভাইবা। প্রত্যেকটা জিনিস বিসিএস এর ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস এ ভাইবায় নাম্বার থাকে 200, যেটা ব্যাংকের টোটাল লিখিত পরীক্ষার নাম্বারের সমান। আর ব্যাংকের ক্ষেত্রে ভালো একটা লিখিত পরীক্ষা দিলে 200-র মধ্যে যদি কেউ 105-10 তুলে ফেলতে পারে, ব্যাংকে সাধারণত কাউকে ভাইবা পরীক্ষায় ফেল করানো হয় না এবং নাম্বারে খুব বেশি ভেরিয়েশন করার সুযোগ নেই। কজ ব্যাংকের ভাইবা পরীক্ষায় নাম্বার থাকে মাত্র 25, যার মধ্যে অ্যাভারেজে 18 থেকে 20 সবাই পায় যারা অ্যাটেন্ড করে, খুব বেশি বড় রকমের বেয়াদবি বা অন্য কোনো কিছু না করলে। যেখানে বিসিএস এ পার্থক্যটা হয় এইরকম যে কেউ 150-60 পর্যন্ত তুলে ফেলে, আর কারো ক্ষেত্রে ভাইভায় নাম্বার দেয় 100 বা 120-এর মধ্যে আটকে দেয়, যেখানে 30-40 নাম্বারের পার্থক্য হয়ে যায়। ব্যাংকে এই পার্থক্যটা হয় না, শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রিপারেশনটা ভালো হলেই ওকে। এবং লিখিত পরীক্ষার স্পেসিফিক সাবজেক্টের নামও বলে দিলাম, টপিকের নাম। যেমন আপনি ফোকাস রাইটিং এ বাংলা ফোকাস রাইটিং, ইংরেজি ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং, এই তিনটা জিনিসে ভালো করতে পারলে, পাশাপাশি গণিত ভালো পারলে, তাহলে আপনার প্রস্তুতির একেবারে 1/4 বাকি থাকলো, আর বাকি অংশগুলো শেষ, 3/4 শেষ। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে লিখিত পরীক্ষা শুধুমাত্র 200 নম্বরের একটা প্রিপারেশন নিয়ে আপনি টোটাল অফিসার, সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ, 3টা, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল এবং অন্যান্য যে কোনো প্রাইভেট ব্যাংকের যে প্রিপারেশন আছে সবগুলো একটার মধ্যে শেষ হলো। আপনি 7 থেকে 8 ধরনের পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড শুধু এই একই প্রিপারেশন দিয়ে। অন্যদিকে বিসিএস এ একই প্রিপারেশন দিয়ে বাংলাদেশে শুধু একটা পরীক্ষাই আছে আপনি যেটার জন্য প্রিপারেশন নিলেন, এটার সাথে আর কারোর সাথে মিলবে না, এটা বিসিএসই অনলি। এটা অনলি বিসিএসই। বিসিএস এ এম্পেরিক্যাল ইস্যুস এবং কনসেপচুয়াল ইস্যুস নামে দুইটা জায়গা আছে এবং প্রবলেম সলভিং নামে একটা জায়গা আছে আন্তর্জাতিক বিষয়াবলীর, যেটা পড়লে বাংলাদেশের অন্য কোনো চাকরি পরীক্ষার সাথে এটার কোনো মিল নেই 100 নম্বরের। এবং লিখিত বাংলাদেশ বিষয়গুলির যে 200 নম্বরের সিলেবাস আছে, এই 200 নম্বরের সিলেবাসের বড় একটা অংশের সাথে প্রিলিমিনারি সিলেবাস ওইভাবে মিলে না, যেভাবে অনেক বিস্তারিত আপনাকে প্রিপারেশন নিতে হয়। আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, নাকি বোরিং লাগছে, এই জিনিসগুলো বলতে পারেন। এবং যদি আপনার কাছে মনে হয় জিনিসটা ফলপ্রসূ, তাহলে আপনি আপনার পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করে দিতে পারেন, যাতে তারাও বুঝতে পারে বা বিষয়টা দেখে উপকৃত হয়। একটু কমেন্টে লিখলে আমার জন্য বুঝতে সুবিধা হয় আমি কি আপনাদের যেটা প্রত্যাশা আছে বা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই দিকেই কথাবার্তা বলতেছি, নাকি আমি অন্য লাইনের কথাবার্তা বলতেছি, এটা আমার জন্য বুঝতে সুবিধা হবে। সবকিছু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখলে সুবিধা হবে। তো দেখেন, লিখিত পরীক্ষা যেখানে একটা প্রিপারেশনে, অর্থাৎ 200 নম্বরের জন্য একই প্রিপারেশন এবং একই সিলেবাস এবং একই কাঠামোতে পরীক্ষাগুলো হয়, দ্যাট মিনস আপনি 7-8টা পরীক্ষা দিতে পারবেন একটা প্রিপারেশন শেষ করলে। আর যেখানে বিসিএস এর জন্য একটা প্রিপারেশন মানে একটা বিসিএস পরীক্ষার জন্য আপনি প্রিপেয়ার্ড, লিখিতর ক্ষেত্রে, নট প্রিলিমিনারির ক্ষেত্রে। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যারা পূর্ণাঙ্গ নিতে পারবে, সে ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, এমন কোনো চাকরি বাংলাদেশে নাই যেটা প্রিপারেশন তার শেষ হবে না। বাট বিসিএস এর পার্থক্যটা কোথায় দেখেন, অন্য চাকরিগুলোর ক্ষেত্রে, বাজারের অন্য চাকরিগুলোর ক্ষেত্রে সাধারণ জ্ঞানে নাম্বার থাকে 15 থেকে হাইয়েস্ট 25 পর্যন্ত, আর বিসিএস এ সাধারণ জ্ঞানে নাম্বার থাকে 70 এবং বিজ্ঞান ও আইসিটি অংশে থাকে আরো এক্সট্রা 30। অর্থাৎ 100 নম্বরের প্রিপারেশন নিতে হয় শুধুমাত্র সাধারণ জ্ঞান অংশে যদি বিসিএস এর হয়। বিসিএস এর ক্ষেত্রে আপনাকে 100 নম্বর শুধু সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে হবে, যেখানে অন্য চাকরির পরীক্ষা আপনার সাধারণ জ্ঞানের জন্য প্রিপারেশন নিতে হয় 15 থেকে সর্বোচ্চ 25, 15, 20, 25, কখনো 18 নাম্বার, এইভাবে নাম্বারটা আসে। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখেন। বিসিএস এর কেন পার্থক্য, বা বিসিএস প্রিপারেশন নিলে, সো যারা লং জার্নিতে পছন্দ করেন, অর্থাৎ আরো 2-4 বছর বেকার থাকলে সমস্যা নেই, অন্তত আগামী 2 বছর বেকার থাকলে কোনো সমস্যা নেই, ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, যে কেউ আপনাকে টানতে পারবে, কেউ আপনাকে খোটা দিবে না, বাসার লোকজনও আপনাকে বলবে না এই বিষয়গুলো, তাহলে আপনি আসেন এই সেক্টরে। বাট এটার এইখানে যে আপনি 100 নম্বর সাধারণ জ্ঞানের প্রিপারেশন নেবেন, সেটা কিন্তু এটার সাথে প্রস্তুতি সব হয়ে যাবে, বাট এইটার পূর্ণাঙ্গটা শেষ করতে আপনার সিলেবাসটা কত বড় একটা সিলেবাস শেষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর এইখানে সাধারণ জ্ঞান অংশের জন্য নাম্বার থাকে 25 এবং ব্যাংকের ক্ষেত্রে আরেকটু পার্থক্য আছে, সেটা হলো ব্যাংকে 10 নম্বরে আলাদা করে কম্পিউটার অংশের প্রস্তুতি নিতে হয় একটা। নাম্বার 2, বাংলা, ইংরেজি এবং অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি সাহিত্য পড়তে হয় 15 নম্বরের বিসিএস এ, যেটা ব্যাংকের ক্ষেত্রে লাগে না। বিসিএস এর ক্ষেত্রে টোটাল যে নাম্বারটা লাগে বাংলায়, অর্থাৎ 35 নাম্বার, তার অর্ধেক নাম্বার আসে ব্যাংকে। ইংরেজির ক্ষেত্রেও সেম,
গণিতের ক্ষেত্রেও সেম। তো এখন এই বিষয়গুলো বুঝে যদি আপনি প্রিপারেশনটা নিতে পারেন তাহলে আপনি বুঝবেন যে কোনটা আপনার সময় বেশি লাগবে কম লাগবে, এই কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিসটা দেখেন, ব্যাংকের ক্ষেত্রে একটা পার্থক্য আছে, সেটা হলো বিসিএস এ কোনো প্যানেল করা হয় না। প্যানেল মানে ওই যে 620 জনকে তারা রিকমেন্ড করে দিল, ওই 620 জনই শেষ, আর কেউ ক্যাডার হতে পারবে না, আর বাকিরা হবে নন ক্যাডার। তো নন ক্যাডারের ক্ষেত্রে আগের সিস্টেমটা ছিল একটা বিসিএস এর পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আরেকটা বিসিএস থেকে, অর্থাৎ পূর্বের বিসিএস থেকে রিকমেন্ডেশন চলতেই থাকতো। বাট এখনো এই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে 45তম বিসিএস থেকে। এখন শুরুতেই উল্লেখ করা থাকে কতজনকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। যেমন ওইখানে পদ সংখ্যা আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, বাট 1000-এর আশপাশে, 1200 এর মধ্যে থাকে সাধারণত। পদ সংখ্যা খুব বেশি বাকি নেই, কারণ হলো 40, 41, 43, 44 এই চারটা বিসিএস কে নন ক্যাডার দেওয়ার পরে হাতে নন ক্যাডার খুব বেশি ফাঁকা থাকবে না। এবং যারা রিকুইজিশন গুলো দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, তাদের লোক দরকার আজকে পারলে আজকেই। আপনার 45 বিসিএস কবে শেষ হবে, 46 কবে শেষ হবে, ওইখান থেকে তারা নন ক্যাডার চাচ্ছে না। এবং নন ক্যাডার পোস্টগুলো মোটামুটি ব্লক পোস্ট, বাট ওইদিকে আমি যাব না। একটা কথাই বলবো যে ব্যাংকে আলাদা করে যে প্যানেলটা করা হয় বিসিএস এটা করা হয় না। যেমন ব্যাংকে যেই প্রার্থী সিনিয়র অফিসার পরীক্ষা দিল, উনি অফিসার জেনারেল পরীক্ষা দিয়েছেন, উনি অফিসার ক্যাশ পরীক্ষা দিয়েছেন, উনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষা দিয়েছেন। তো যদি কেউ এমন হয় যে তিনি সিনিয়র অফিসার হয়ে গেছেন, তিনি কিন্তু আর অফিসার জেনারেলে জয়েন করছেন না, তিনি কিন্তু অফিসার ক্যাশের পোস্টে তার চাকরিটা হয়ে গেলে জয়েন করবেন না। এবং মোটামুটি যিনি সিনিয়র অফিসার হওয়ার যোগ্যতা রাখেন, তিনি বাকি দুইটাও কিন্তু অফিসার হওয়ার যোগ্যতা রাখেন। বা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যিনি হবেন, তিনি কিন্তু একই সাথে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই ক্ষেত্রে হয় কি, তার পদগুলো ফাঁকা থেকে যায়। আর এই যে ফাঁকা পদগুলো, এই ফাঁকা পদ পূরণ করার জন্য সুদীর্ঘ একটা প্যানেল করা থাকে, যেখানে মোটামুটি এই যে আমরা বললাম 6564টা পোস্ট ফাঁকা ব্যাংকের সর্বমোট, এই 6564 পোস্টের এগেইনস্টে মোটামুটি ধরে রাখতে পারেন 10,000 জনের মধ্যেও যাদের সিরিয়াল থাকবে তারাও চাকরি পাবে। অন্তত 10,000 জন লোক এখানে চাকরি পাবে, কারণ একই লোক কিন্তু 3টা ক্যাটাগরিতে বা 3 সেগমেন্টে সিলেক্টেড হতে পারে। সেক্ষেত্রে তার যে পদগুলো ফাঁকা থাকবে, অফিসার ক্যাশ বা অফিসার জেনারেল যেটা এখানে পদগুলোর ক্ষেত্রে, আবার যারা লিস্টে নিচের দিকে থাকবে তাদেরকে টেনে নেওয়া হবে। এই সুযোগটা শুধুমাত্র ব্যাংকে আছে, প্রাইমারিতেও এই প্যানেল করা হয় না এবং অন্য কোনো চাকরিতে প্যানেল নেই। বলা হয়েছে যে এখন থেকে 13তম গ্রেড থেকে 20তম গ্রেডের চাকরির ক্ষেত্রে এই প্যানেল করা হবে, বাট আদৌ এটা কতটুকু করা হবে, কি করা হবে, প্রাইমারির ক্ষেত্রে হবে কিনা, এই বিষয়টা কিন্তু একেবারে 100% শিওর না এবং কোনো ডিক্লারেশন তারা ডিরেক্টলি দেয়নি। এই জন্য আপনি মাথায় রাখতে হবেন যে ব্যাংক জবের ক্ষেত্রে আপনার প্রিপারেশন যদি নেন তাহলে কিছু না কিছু একটা হাতে থাকবে। আরেকটা জিনিস হলো, বিসিএস এ অনেক নাম্বারের প্রস্তুতি, টোটাল প্রস্তুতি হয় বিসিএস এ 1500 নাম্বারের, যেখানে ব্যাংকে টোটাল প্রিপারেশন নিতে হয় 350 নাম্বারের, 325 নাম্বারের। টোটাল প্রিপারেশন মাত্র 325, এবং বিসিএস এর ক্ষেত্রে টোটাল 1500 নাম্বারের সিলেবাস শেষ করতে হবে। এখন এই 1500 নাম্বারের সিলেবাস আসলে কারো দ্বারা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরেও শেষ হতে পারে, আবার কারো জন্য এটা 3 বছরও লেগে যেতে পারে। দেখা যায় যে বারবার প্রিলিমিনারি পরীক্ষা। আমি লাস্ট একটা জিনিস বলবো, ওনার উপরে রেসপেক্ট রেখেই বলছি, যেহেতু নাম বলছি না। একজন আমাকে স্টুডেন্ট তিনি কল দিয়েছেন যে স্যার আমার বয়স হলো 28 বছর 6 মাস, আমি এখন পর্যন্ত বিসিএস এর একটা প্রিলিমিনারি পরীক্ষায়ও পাশ করতে পারিনি, তো আমি কি আসলে বিসিএস এর জন্য আবার শক্ত করে ধরবো নাকি অন্য কোনো সেক্টরে যাব? দেখেন, যারা বারবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করেছে, এরকম 3-4টা বিসিএস লিখিত পরীক্ষা দেওয়া লোকজনের ক্ষেত্রে অনেক হয় যে সে পরপর 3-4টা নন ক্যাডার হয়েছে এবং এখনো রিকমেন্ডেশন পায়নি। সেই জায়গায় যিনি 28 বছর 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটা প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারেননি, তার কি গ্যারান্টি আছে যে আবার একটা প্রিলিমিনারি কোয়ালিফাই করলেই তিনি ক্যাডার হয়ে যাবেন? বা ওইটা শেষ হতে হতে যে আরো 3-4 বছর লাগবে, দ্যাট মিনস তাকে 30 থেকে 32 বছর 34 বছর পর্যন্ত বেকার থাকতে হতে পারে হাতে টাকা পাওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, আমাদের টার্গেটটা থাকে যেই দিন আমার জব জয়েনিং হবে সেই দিন থেকে আমার হাতে স্যালারি আসবে, সেই দিন থেকে আমি স্বাবলম্বী। তার আগ পর্যন্ত আমাকে হয় টিউশন করতে হবে, অথবা বাড়ি থেকে যাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো আছে তারা বাড়ি থেকে পয়সা নেয়, বা অন্য কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং তার আগ পর্যন্ত আমাদের একটা ট্যাগ থাকবে, ঠাপ্পা, যেটা হলো বেকার। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আপনি আসলে কতদিন বেকার থাকতে পারবেন বা কতদিন থাকতে চাচ্ছেন। এই বিষয়টা মাথায় না রেখে, যেমন ধরেন 40তম বিসিএস বা 41তম বিসিএস এ যারা আছে, অনেকেই আছে যারা শুধু বিসিএস এর এই 1500 নম্বরের প্রিপারেশন নিতে গিয়ে ব্যাংকের দিকে কখনো ফোকাস করেনি, কারণ সে মনে প্রাণে চেয়েছে যে বিসিএসই তার শেষ ভরসা। কিন্তু যতই ভালো প্রিপারেশন হোক, দিন শেষে চাকরি পাবে মাত্র 600 জন মানুষ জেনারেল ক্যাডারের ক্ষেত্রে। আপনার জন্য ফাঁকা পদ 600।
এই বিসিএস এ 600, পরের বিসিএস এ 600, কোনো বিসিএস এ এমন হবে না যে 2000 লোক শুধু জেনারেল ক্যাডারে নিবে। আর জেনারেল ক্যাডার ছাড়া অন্যগুলো কোনোটা আসলে ওরকম কারোর ডিমান্ডেবল বা স্বপ্নের চাকরি থাকে না, বরঞ্চ তার থেকে শিক্ষা ক্যাডারের থেকে, মৎস্য ক্যাডারের থেকে অনেকের কাছে বেশি পছন্দের হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, অনেকের কাছে বেশি পছন্দের হলো সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হওয়ার জন্য প্রিপারেশন নেওয়া। কজ ওইখানে স্যালারির পার্থক্যটা অনেক বেশি থাকে, সুযোগ সুবিধার পার্থক্যটা অনেক বেশি থাকে। ব্যাংকে প্রথম 3 বছরের পরে বা 5 বছরের পরে ব্যাংক ওয়ারি এটা একটু পার্থক্য হয়। যখন চাকরিটা স্থায়ী হয়ে যায় তারপর চাইলে আপনি ব্যাংক ভেদে বা আপনার পজিশন ভেদে, গ্রেড ভেদে 50 থেকে 80 লক্ষ পর্যন্ত হোম লোন নেওয়ার সুযোগ আছে। আপনার যে বছরে 4টা থেকে 6টা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ আছে। আমার সাথেই হয়তোবা এরকম অনেকেই আছেন যারা শুধু বিসিএস এর দিকে নজর দিয়ে অন্য পরীক্ষাগুলো দেননি, এখন অন্য পরীক্ষাগুলোর রেজাল্ট হচ্ছে আর বিসিএস ঝুলে গেছে, এখন শুধু আপনি তাকিয়ে আছেন, একটার পর একটা চাকরি এক একজন পাচ্ছে এবং একই জন 2, 3টা, 4টা, 5টা চাকরিও পেয়ে যাচ্ছে, বাট আপনার একটা পরীক্ষার রেজাল্টই আসছে না। এই ব্যাপারটা অনেকটা এরকম যে একই ঝুড়ির মধ্যে সব ডিমগুলো রেখে রিস্কের মধ্যে থাকা, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আর হাতে কিছুই থাকলো না। এই কথাটাই বলবো, যারা ব্যাংকে প্রিপারেশন নেবেন, একটা ঝুলে গেলে হবে কি আর একটার দিকে ফোকাস করতে পারবেন, আরেকটা ঝুলে গেলে আরেকটা ফোকাস থাকবে। অনেকগুলো ইনেরও এক বছরে আপনি 7 থেকে 8টা পরীক্ষার প্রিপারেশন নিয়ে ফেলছেন। আর অন্যদিকে বিসিএস এ 1 বছর না 2 বছর বসে শুধু একটা বিসিএস এর পিছনে আপনি সময় দিচ্ছেন, আপনার শ্রম সাধনা সবকিছু যাচ্ছে। এবং এই ফিল্ডে যারা আছে, আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, যিনি একেবারে একটা মার্জিনাল এরিয়া থেকে উঠে আসছেন তার কিন্তু কম্পিট করতে হচ্ছে কার সাথে? বুয়েটের একটা স্টুডেন্টের সাথে, তার কম্পিট করতে হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্টের সাথে, তার কম্পিট করতে হচ্ছে বাংলাদেশের রেপুটেড যে প্রথম 10টা ইউনিভার্সিটি বা 5টা ইউনিভার্সিটি ওইখান থেকে বের হওয়া এমন হাজার হাজার স্টুডেন্টদের সাথে, যাদের টেবিলে সময় কাটে একেবারে সকাল 8টায় না। লাইব্রেরির সিরিয়ালটা যারা অলরেডি গেছেন লাইব্রেরিতে তারা দেখছেন যে একেবারে ফজরের নামাজের পর থেকে তারা ব্যাগ রেখে সিরিয়াল ধরে এবং রাত 10টায় লাইব্রেরি থেকে বের হয়। এবং তার গত 1 বছর বা 2 বছরের রুটিন হলো এইটা। এরকম একটা লোকের সাথে কম্পিট করতে হচ্ছে মার্জিনাল এরিয়ায় থাকা একটা ছেলের, যে কিনা 2 ঘন্টা পড়লে বা 3 ঘন্টা পড়লে মনে করে যে বাহ আজকে অনেক পড়া হয়ে গেছে, অথচ ওই 2-3 ঘন্টা পরে মানুষ যখন লাইব্রেরির সামনে ব্যাগ রেখে লাইন দিয়ে পাশে বসে নাস্তা করে আসে তখনই। এটা অতিরঞ্জন না, যাদের জানা আছে খোঁজ খবর নিয়ে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরিগুলোতে যারা বিসিএস বা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে তারা সকাল থেকে নিয়ে একেবারে রাত পর্যন্ত এই কাজটাই করছে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কার সাথে কম্পিট করছেন, আপনার কম্পিটিটর কারা, এর মধ্যে সেরা 600-র মধ্যে তালিকায় আসাটা কতটুকু আসলে বাস্তবসম্মত বা কতটুকু পসিবল, এই কথা মাথায় রেখে কারো মোটিভেশনে আপনি ফু দিয়ে কিন্তু ট্রাকের চাকা ফুলাতে পারবেন না। একটা ফটো আপনারা দেখেছেন, তো শুধু মোটিভেশন বা ব্রেন ওয়াশে মাথা খারাপ করে ফেলে এরপরে একেবারে জগাখিচুড়ি অবস্থায় হয়তোবা কোনোভাবে একটা প্রিলি পাস করলেন অথবা লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করলেন, কিন্তু দিন শেষে যদি কিছু না হয় 2 বছর বা 3 বছর পরে, তখন আপনি কোথায় যাবেন? এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। এটা যারা মাথায় রাখে না তারাই কিন্তু দিন শেষে ফেঁসে যায়, তখন কাউকে বলারও সুযোগ থাকে না। এরকম সিচুয়েশন যাতে না হয় এই জন্য আমি বলবো যে অবশ্যই আগে একটা জব আপনার ফিক্সড হয়ে গেলে দেন আপনি আরো 5 বছর পড়েন, 7 বছর পড়েন, একটু কম ঘুমান, একটু কমই করেন, কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের যত পড়াশোনায় আমরা করি, যাই যা করি, সব ডিগ্রির মূল কথাটা হলো আমাদের অন্তত সবাই যদি নাও হয় 98% স্টুডেন্টদের ফাইনাল টার্গেট থাকে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি। আমার সাথে একমত কিনা আপনারা কমেন্টে একটু লিখতে পারেন যে একটা ভালো অ্যামাউন্টের স্যালারির জন্যই আমার ডিগ্রি, আর কোনো ডিগ্রির উদ্দেশ্য আমাদের দেশের প্রেক্ষাপটে নেই। ওই দেশ সেবা করবো, অন্য কিছু করবো, এটা আসলে ক্যারিয়ার কি অবস্থা ওইটার উপর ডিপেন্ড করবে। বাট একটা ব্যাপার সেটা হলো যে আপনি মূল লক্ষ্য কি রাখছেন, যে দিন শেষে যখন ডিগ্রিটা শেষ হবে একটা চাকরির জন্য প্রিপারেশন নেবেন এবং চাকরি শেষ করে আপনি যখন জয়েন করবেন তখন একসাথে আপনার স্যালারিটা যাতে এমন হয় যাতে পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন সব নিয়ে খুব ভালো একটা স্টেবল সিচুয়েশন বা একটা স্টেবল জীবনযাপন করা যায়। আর যদি এটা নাই হয়, ওই যিনি বললেন যে ব্যাংকে তো খুব আরাম, ব্যাংকে তো খুব এইগুলো মাসলা মাসাইল নিয়ে আটকে আছেন, এখন আপনার চাকরি হলো একটা 20তম গ্রেডে, 18তম গ্রেডে বা 14তম গ্রেডে, যেখানে আপনার টোটাল বেতন আছে 16 থেকে 17,000 টাকা, একবার সব মিলে স্কেল তো 9,300 বা 10,200 বা 11,000, যে স্কেল হোক সেখানে টোটাল বেতন 17,000 টাকা। তো ঢাকা শহর বা কোনো জেলা শহরে কেউ থাকলে তার বাসা ভাড়াটাই 5 থেকে 7,000-এর উপরে চলে যায়। আর পাশাপাশি বাকি টাকাটা দিয়ে কোনোভাবেই একজন মানুষের পুরো মাস বাজার করে খাওয়া পসিবল না। তখন তার করতে হয় কি, অন্য কোনো একটা দিকে নজর দিতে হয়, কারণ অন্য কোনো আলাদা ইনকামের সুযোগ এই চাকরিগুলোতে নেই।
একজন পিয়নের জন্য কিন্তু কোনো কর্মশালা, কোনো সেমিনার, কোনো পরীক্ষার ডিউটি বা কোনো অন্য জায়গায় যাওয়া এই সুযোগ কিছুই নেই। তার শুধু ওই চাকরি করা, এবং ওইখানে তার জন্য এমন কোনো একটা লিগ্যাল ওয়ে নাই, এমন কোনো একটা হালাল ওয়ে নাই যেখানে তাকে টাকা দিলে এই টাকাটা হালাল হিসেবে সে নিতে পারবে, কিছু নেই। এটা শুধুমাত্র নবম দশম গ্রেডগুলোতে হয়, কর্মশালা থাকে, সেমিনার থাকে। যেমন একজন বিসিএস প্রশাসন ক্যাডার, তার জন্য গতকালকে আমি বলেছিলাম তার জন্য কতগুলো অপশন খোলা থাকে হালালভাবে বৈধভাবে নেয়ার। সেই ক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো মাথায় না নিয়ে শুধু হুজুগে আমরা দৌড়ানোর পরে গিয়ে দেখা যায় যে অনেক ভালো ভালো লোকজনের সব ঢিলা হয়ে যায়। ওইটা যাতে না হয়, ব্যাপারগুলো সব জেনে শুনে বুঝে তারপরে একটা ডিসিশন নেবেন যে আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাই বলবো। কারণ ব্যাংকে টোটাল বছরে 4টা বা 6টা যে বোনাস, এটা মোটামুটি অন্যদের পুরো বছরের ইনকামের সমান। যারা 20তম গ্রেড 14 থেকে 20তম গ্রেডে চাকরি করেন, ওনারা টোটাল বছরে যা বেতন পান ব্যাংকের 4টা বোনাস শুধু সেটার মোটামুটি সমান। একেবারে হুবহু একই না, কিন্তু বলবো মোটামুটি সেটার সমান, বেসিকের সমান। অর্থাৎ যাদের 22,000 স্কেল আছে তার 6টা বোনাস মানে 6/22 যা হয় এইটা, বা যাদের 4টা বোনাস আছে তাদের 4/22 যা হয় এইটা। এটা মোটামুটি অন্যদের প্রায় বেতনের সমান টোটাল বছরের। এই ব্যাপারগুলো মাথায় নিয়ে এই জন্যই মানুষ ব্যাংককে প্রথম পছন্দ হিসেবে রাখে। তো এই হলো কথাবার্তা। চলেন তাহলে বাকি অংশগুলো দেখি। ব্যাংক আর বিসিএস এর আসল পার্থক্যটা কোথায়, এটা যদি কারো জানার থাকে, দেখেন পরীক্ষা পদ্ধতির তুলনায় এখানে সব একেবারে বিস্তারিত লেখা আছে। 900 নম্বরের লিখিত পরীক্ষা, 200 নম্বরের সাবজেক্টিভ পরীক্ষা, এটা হলো লিখিতর সময়, এবং প্রিলিমিনারির সময় 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, যেই নাম্বারটা যোগ হয় না এখানেও, এবং ব্যাংকের ক্ষেত্রেও প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার যোগ হয় না। অর্থাৎ প্রিলিমিনারি কোনো পরীক্ষা না, এটা জাস্ট বাছাই কারা কারা টিকিটটা পাবেন, কারা কারা টিকিটটা পাবেন, যেটা দিয়ে আপনাকে যাচাই করা হবে যে আপনি আসলে কোন গ্রেডের জন্য উপযুক্ত। এই যাচাই পরীক্ষার জন্য একটা বাছাই, আর কিছুই না। এই নাম্বার যোগ হয় না। নাম্বার যেটা যোগ হয় এখানে এই 1100 নাম্বার যোগ হয়, এবং ভাইবার 200 নাম্বার, আর এখানে যোগ হয় মাত্র 225 নাম্বার। তাহলে দেখেন এখানে টোটাল আপনি পরীক্ষা দিচ্ছেন 1300 নাম্বারের জন্য, আর এখানে টোটাল আপনি পরীক্ষা দিচ্ছেন 225 নাম্বারের জন্য। এবং এখানেই 225 নাম্বারের পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন বাজারে 7 থেকে 8টা পরীক্ষার জন্য, একই বছরে 7 থেকে 8টা, শুধুমাত্র সরকারি ব্যাংকগুলোতে। এবং বেসরকারি ব্যাংকে বছরে 15 থেকে 20টা বড় বড় পোস্টের সার্কুলার আসে, এমটিও বা অন্যান্য পোস্টের 15 থেকে 20টা সার্কুলার আসে। যদি আমরা 20টা না ধরি, অন্তত 10 থেকে বা 15টাও ধরি, সেই হিসেবে আপনি 15, 8, 23 অর্থাৎ 20 থেকে 25টা পরীক্ষার জন্য একই প্রিপারেশনে আপনার হয়ে গেল, এবং আপনি বাজারে যতদিন পরীক্ষা দিবেন ওই প্রিপারেশনই আপনার সই। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে কি হয়, এই 1300 নাম্বারের প্রিপারেশন নিয়ে বছর শেষে আপনি পরীক্ষা দিতে পারবেন শুধু একবার, একটা লিখিত পরীক্ষা। এবং পরবর্তী লিখিত পরীক্ষা আসবে আবার 1 বছর 1.5 বছর পরে। এবং যেই অনিশ্চয়তা বিসিএস এর সেক্টরে, সেটা আপনারা সবাই কম বেশি জানেন, এবং খোঁজ খবর আপনারা গ্রুপে বা পেজে বিভিন্ন জায়গায় দেখছেন। তো মোট 1500 নম্বরের প্রস্তুতি ভালো নাকি 325 নম্বরের প্রস্তুতি ভালো, বা সংক্ষেপ বা সহজ বা কম সময় সাধ্য, এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবেই জানেন। এরপরে দেখেন ব্যাংকের প্রস্তুতির কথা শুধু একটাই বলবো, সেটা হলো পদের সংখ্যাধিক্য। 6500 পদে সার্কুলার এসেছে, এবং এই 6500 পদের মধ্যে অন্তত একেবারে 8 থেকে 10,000 সিরিয়াল পর্যন্ত যারা থাকবেন তারাও চাকরিটা পাবেন। যেমন যেই ব্যাংকে 2200 বা 2500 পোস্ট আছে, ওইখানে প্রথম 2500 জন যখন তারা সিলেক্ট করে দিবে, 2500 জনের মধ্যে যদি 1500 জন জয়েন করে, বাকিরা জয়েন না করে, তাহলে ওই যে বাকি 1000 পোস্ট বা 700-800 পোস্ট ফাঁকা থাকবে, ওইটার জন্য দ্বিতীয় মেরিট লিস্ট তারা দিবে। যদি সেখানেও আবার ফাঁকা হয়, তৃতীয় মেরিট লিস্ট দিবে। ইভেন কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ষষ্ঠ প্যানেল পর্যন্ত লোক নেওয়া হয়েছে। 2017 সালের নিয়োগে 2022 সাল পর্যন্ত লোক নেওয়া হয়েছে, এরকম রেকর্ড রয়েছে, এবং এগুলো আপনারা দেখেছেন। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস হলো দ্রুত চাকরি প্রাপ্তি। অর্থাৎ এখানে যেহেতু পরীক্ষা হয় 325 নম্বরের, 325-এর খাতা দেখতে ওরকম সময় লাগে, যেখানে ব্যাংকে শুধুমাত্র একটা লিখিত পরীক্ষার খাতা দেখতে 38তম বিসিএস এ লেগেছে 11 মাস, 40তম বিসিএস এ লেগেছে 13 মাস, 41তম বিসিএস এ লেগেছিল প্রায় 12 মাস, এবং 43তম বিসিএস এর 1 বছর পূর্ণ হবে আগামী 6 আগস্ট। পরীক্ষা শেষ হওয়ার 1 বছর পূর্ণ হবে এই যে 5 দিন পরে, শুধু লিখিত পরীক্ষার খাতা দেখতে। এবং বিসিএস এ ভাইবা চলে 6 থেকে 8 মাস ব্যাপী। এবং মজার কথা হলো 40তম বিসিএস এ ভাইবা চলেছে, যেখানে আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। 40তম বিসিএস এর ভাইবা চলেছে প্রায় 2 বছরের মতো। একবার স্থগিত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন শুরু হয়েছে, প্রায় 2 বছর ব্যাপী শুধু ভাইবাই চলেছে। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে, অথচ তার মধ্যে 4-5টা ব্যাংকের 4-5 ধরনের পোস্টের রেজাল্ট হয়ে গেছে। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি আসলে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চাচ্ছেন।
এখানে দেখেন আকর্ষণীয় যে বেতন স্কেলটা কিন্তু বিসিএস এবং ব্যাংকে খুব বেশি পার্থক্য যে আছে তা না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বিসিএস এর 3-4টা পদের থেকে ব্যাংকের পদগুলো অনেক বেশি লুক্রেটিভ। কারণ হলো ব্যাংকে যারা 10ম গ্রেডে চাকরি করেন তাদের টোটাল অ্যামাউন্টটা প্রায় 30,000-এর কাছাকাছি আসে, এবং যেটা নিজ উপজেলায় থাকলে ফেয়ার এনাফ, স্মার্ট এনাফ ফ্যামিলি নিয়ে চলার জন্য যদি নিজের বাসায় থেকে আপনি চাকরিটা করতে পারেন তাহলে নিজ উপজেলায় বসে 30,000 টাকা একেবারে খারাপ না। আর 9ম গ্রেডে চাকরি করলে তাহলে তো ভিন্ন কথাই, একেবারে 40-42 হাজার টাকা, বা ব্যাংকে আলাদা যে আরো সুযোগ সুবিধাগুলো আছে লাঞ্চ বা অন্যান্য ভাতার সুযোগ, এবং 5 বছর হলে যখন আপনি 50 লাখ থেকে 80 লাখ টাকা লোন পাচ্ছেন, এটা দিয়ে যদি আপনি শহরের মধ্যে কোথাও একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনে নিতে পারেন তখন বাসা ভাড়ার ঝামেলা থেকে আপনি মুক্ত, বা সেই বাসাটাই আপনি ভাড়া দিয়ে দিলে, এগুলো প্রত্যেকের মাথায় এই চিন্তা ভাবনা থাকে। কিন্তু চাকরি তো আগে পাওয়া লাগবে, তাই না? আগে তো চাকরি ঠিক করতে হবে যে আমি কোথায় যাচ্ছি বা কি করব। এরপর না আমার ডিটারমিনেশন যখন একেবারে ওরকম স্ট্রং হবে তখন না এটা বিষয়টা আমার মাথায় আসবে। দেখেন তো এক্ষেত্রে সিনিয়র অফিসারের যে পদ এটা হলো 9ম গ্রেডের পদ 22,000 স্কেলের, আর দ্বিতীয়টা হলো অফিসার জেনারেল অফিসার ক্যাশ, দুইটা মূলত একই পোস্ট 10ম গ্রেডের, এটা হলো 16,000 স্কেলের, 16,000 স্কেলের, আর এটা হলো 22,000 স্কেলের, যেখানে বর্তমানে প্রায় এইখানে 37 থেকে 38,000 টাকার মতো আসে, আর এইখানে 28 থেকে 30,000 টাকার কাছাকাছি স্যালারি হয়। আবার সহকারী পরিচালক এটাও 9ম গ্রেডের, এবং বাংলাদেশ ব্যাংকের এই পরীক্ষাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেরাই নেয়, এই পরীক্ষাটা বাংলাদেশ ব্যাংক তারা নিজেরাই নেয়। আর বিএসসি পরীক্ষা নেয় হলো অন্যান্য সরকারি ব্যাংকগুলোর কম্বাইন্ড মানে আপনি জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশের যে 6টি সরকারি ব্যাংক এবং অন্যান্য সরকারি অর্থনৈতিক সংস্থাগুলো আছে এইগুলোর জন্য একই প্রিপারেশন, একটাই কম্বাইন্ড পরীক্ষা। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে কম্বাইন্ড প্রিপারেশন কেন জরুরি। কারণ হয়তো বললাম যে আজকে রেজাল্ট দিল হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশের রেজাল্ট দিল হলো আজকে 31/7 অর্থাৎ 31 জুলাই, এবং লিখিত পরীক্ষা হলো আগামী 18ই অগাস্ট অর্থাৎ 18/8। তাহলে হাতে সময় আছে কয়দিন দেখেন, হাতে সময় আছে 31 থেকে 18 তারিখ, মানে 18 দিন বা 17 দিন। তাহলে এই 17 দিনের মধ্যে ফুল 200 নম্বরের একটা প্রিপারেশন নিতে হবে। এটা কখন নিতে হবে? এটা আসলে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতির সময়ই লিখিতর দিকে ফোকাস করতে হবে। যেখানে বিসিএস এর ক্ষেত্রে কি হয়, বিসিএস এর ফলাফল দেওয়ার পরেও একেবারে সর্বনিম্ন যেই বিসিএস এর সময় পেয়েছে তারা 4 থেকে 5 মাস সময় পেয়েছে। কখনো এরকম হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের পরেও অন্তত 8 থেকে 10 মাস সময় পাওয়া গেছে, তবে মিনিমাম একেবারে 6 মাস সময় পাওয়া যায়, যেখানে এইখানে আপনাকে সময় দিচ্ছে 15 দিন বা 15 থেকে 20 দিন এইরকম। তো এই বিষয়গুলো মাথায় রেখে ব্যাংকে আপনাকে একসাথে যেটা শুরু করতে হবে সেটা হলো কম্বাইন্ড প্রিপারেশন, অর্থাৎ একই সাথে আপনার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বলেন, সিনিয়র অফিসার বলেন, অফিসার ক্যাশ বলেন, অফিসার জেনারেল বলেন, যাই বলেন, যেখানে যা সবকিছুর জন্যই আপনার অনার্স পাশে অ্যাপ্লিকেশন করা যায়, সবকিছুর জন্য অনার্স পাশে অ্যাপ্লিকেশন করা যায়, এবং এক্ষেত্রে একটা প্রথম শ্রেণী থাকতে হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই হলো এগুলোর যোগ্যতা, সব সেম জিনিস। এবং এক্ষেত্রে সামাজিক মান মর্যাদা, ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যাওয়ার ব্যাপারে বিসিএস এর পরেই ব্যাংকের অবস্থান। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বলবো, যেমন কেউ যদি শিক্ষা ক্যাডার হয় তার জীবনে 2-3টা প্রমোশন পেতেই যান বের হয়ে যায়, মোটামুটি ক্যারিয়ার শেষ। কিন্তু ব্যাংকে ওই 2-3টা প্রমোশন না, তার হাতে অনেকগুলো প্রমোশনের সুযোগ থাকে, এবং যারা মোটামুটি অল্প বয়সে ব্যাংকে চাকরি পায় তাদের জন্য অনেক বড় পদ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। এখন আসেন বিসিএস এবং ব্যাংকের সিলেবাসের পার্থক্যটা কোথায়, সেই কথাটা আমি একেবারে খুলে বলে দিচ্ছি। সিলেবাসের পার্থক্য কোথায়? অনেকেই বলে থাকবেন যে বাংলাদেশে শুধু বিসিএস এর প্রিপারেশন নিলে আর কিচ্ছু লাগবে না, সব ওকে। বাট কেন পার্থক্য? ওয়েট, সেটা দেখেন পার্থক্যটা কোথায়। দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য এটা যদি কেউ বিসিএস এর জন্য প্রিপারেশন নেয় তাকে পড়তে হবে 35 নাম্বার, এবং এই 35-এর মধ্যে বাংলা ব্যাকরণের জন্য তার নাম্বার থাকে 15, এবং বাংলা সাহিত্যের জন্য নাম্বার থাকে 20, যেখানে ব্যাংকের জন্য টোটাল বাংলার প্রিপারেশনই হয় 20 নাম্বারের, এবং বাংলায় রেশিওটা 50-50 থাকে, অর্থাৎ বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এটা দিয়ে মোটামুটি সমান সংখ্যকই প্রশ্ন আসে। এরপরে দ্বিতীয় হলো ইংরেজি গ্রামার এবং ইংরেজি সাহিত্য। এইটা ব্যাংকে লাগে, ইংরেজি সাহিত্য বিসিএস এ লাগে ইংরেজি সাহিত্য, কিন্তু ব্যাংকে কোনো ইংরেজি সাহিত্য নেই। এই 15 নাম্বার তাকে খামাখাই পড়তে হচ্ছে। ইংরেজি গ্রামারের কথা বলবো যে এটা রুট অফ অল জব, ইংরেজি গ্রামার ব্যাংকের ক্ষেত্রে হোক বিসিএস এর ক্ষেত্রে হোক একেবারে হুবহু সেম। আর গণিত ও মানসিক দক্ষতা অংশ এইখানেও 30 নাম্বার আছে। এইখানে 30 নাম্বার না হয়ে অনেক সময়ই পার্থক্য দেখা যায়
কোন কোন সময় এই নাম্বারটা 15 থেকে 30 এর মধ্যে ওঠানামা করে। এটা ডিপেন্ড করে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে তার উপরে। কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে তার উপর ডিপেন্ড করে 20 নম্বরের অঙ্ক থাকবে নাকি 15 নম্বরের অঙ্ক থাকবে নাকি 25 নম্বরের অঙ্ক থাকবে। কখনো 100 প্রশ্নে পরীক্ষা হয়, যেমন বাংলাদেশ ব্যাংকে 100 প্রশ্ন 60 মিনিট, 100 প্রশ্নের সময় দেওয়া হয় 60 মিনিট। আবার কখনো 80 প্রশ্নের সময় দেওয়া হয় 60 মিনিট। এটা ডিপেন্ড করে ফ্যাকাল্টি ভেদে এবং পরীক্ষা কাদের হচ্ছে এটা ভেদে। এরপরে যদি আমরা বলি সাধারণ জ্ঞান অংশ, যেটা একটু আগেই বলেছিলাম, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, সুশাসন, এরপর কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশ পরে আলাদা করে বলছি। এই 4টা সাবজেক্টে টোটাল নাম্বার হলো 70, যেখানে ব্যাংকে সাধারণ জ্ঞান অংশের জন্য প্রিপারেশন নিতে হয় 20 নম্বরের। এখানে প্রশ্ন কখনো 16টা থাকে, কখনো 20টা থাকে, এবং এটার জন্য সিলেবাসটা একেবারে ভিন্ন, একেবারে ভিন্ন। হ্যাঁ, মেইন জিনিসটা কোথায় দেখেন, মেইন জিনিসটা হলো এই যে 20টা প্রশ্ন থাকে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে। ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা বিগত পরীক্ষাগুলো আপনারাও অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে ফোকাস করা হয়। আর বাংলাদেশ অ্যাফেয়ার্সে বিসিএসসি যেখানে শুধু মুক্তিযুদ্ধ, সংবিধান, অন্যান্য বেসিক জিনিসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেইখানে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে হয় সাম্প্রতিক অংশ থেকে ভয়ঙ্কর রকমের প্রশ্ন আসে। সাম্প্রতিক অংশ থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে থেকে খেলাধুলা থেকে যে প্রশ্নগুলো আসে একেবারে বোমবাস্টিং টাইপের প্রশ্ন। যেমন ধরেন একটা প্রশ্ন যদি আমি বলি, আপনারা কমেন্টে উত্তর করে দেখেন, সেটা হলো, আমি দেখবো কেউ পারেন কিনা, সেটা হলো যে অলিম্পিকের রিংয়ে মোট 5 ধরনের রং থাকে। এখন এই 5 ধরনের রঙের মধ্যে কোন মহাদেশের জন্য কোন রং, এই বিষয়টা কি আপনার জানা আছে? বা জীবনে কোনোদিন আদৌ যারা গত 2 বছর, 1 বছর, 3 বছর প্রিপারেশন নিচ্ছেন তারা জেনেছেন কিনা? জানলে আমাকে কমেন্টে লিখতে পারেন। এবং এইখানে প্রশ্নটা ছিল এইরকম যে আফ্রিকার জন্য কোন রং নির্ধারণ করা আছে, আফ্রিকার জন্য কোন রং নির্ধারণ করা আছে। ব্যাংকের সব প্রশ্ন ইংরেজিতে হয়, শুধুমাত্র বাংলা ব্যতীত ব্যাংকের সব প্রশ্ন ইংরেজিতে হয়। আফ্রিকার জন্য কোন রং, অলিম্পিকের যে রিং আছে সেই রিংয়ে আফ্রিকার জন্য কোন রং নির্ধারণ করা আছে। অলিম্পিক রিংয়ে এইভাবে 5টা রিং থাকে এবং 5টা রিংয়ের জন্য ভিন্ন ভিন্ন কালার সিলেক্টেড থাকে। এটা একটা ব্যাংকের প্রশ্ন, 2022 সালের খুব সম্ভবত অফিসার ক্যাশ অথবা অফিসার জেনারেল, হ্যাঁ, এইখানকার একটা প্রশ্ন। তো ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন বোঝা খুবই মুশকিল, যেই ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো কিন্তু বোঝা একটু মুশকিল আছে। এই জন্য এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। ব্যাংকে প্রশ্ন আসে খেলাধুলা থেকেই শুধু 3-4টা, শুধু খেলাধুলা অংশ থেকে 3টা থেকে 4টা প্রশ্ন আসে। যেমন আপনারা যদি কেউ দেখেন, ব্যাংকের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এসেছিল এই যে আপনার খেলাধুলা অংশ থেকে, যে স্ট্যাম্পের উচ্চতা কত, এই ধরনের প্রশ্ন বিসিএস এ কখনোই আসেনি। স্ট্যাম্পের উচ্চতা কত, ক্রিকেট খেলার যে স্ট্যাম্প এটার উচ্চতা কত। ব্যাংকের এই টাইপ যে প্রশ্নগুলো, এগুলো একটু উইয়ার্ড টাইপের, এগুলো বিসিএস বা প্রাইমারি বা বাংলাদেশের অন্য কোনো সেগমেন্টের সাথে মিলবে না। হ্যাঁ, এরপরে ব্রিজ খেলার সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল, হকার, অর্থাৎ আবার হকার মানে কিন্তু ওই যারা ফেরি করে ওনারা না, HALKR, হকার, এই জিনিসটা, হ্যাঁ, এই ট্রফিটা কোন খেলার সাথে রিলেটেড? হকার নামে একটা ট্রফি হয়, এইটা কোন খেলার সাথে রিলেটেড? অথচ আপনি দেখবেন যে এই খেলার নাম বলার পরেও আপনি নামও চিনবেন না যে এটা কোন খেলা বা এই খেলাটা আদৌ কিভাবে খেলে। হকার এটা কিসের সাথে রিলেটেড? হকার নামে একটা ট্রফি আছে, যেমন আপনারা জানেন উইলম্বটন ট্রফি একটা হয়, অস্ট্রেলিয়ান ওপেন একটা হয়, এইভাবে ট্রফিগুলো হয় টেবিল টেনিসের ক্ষেত্রে বা লং টেনিসের ক্ষেত্রে এই ট্রফিগুলো হয়। এইখানে আমরা অনেক নাম জানি, কিন্তু হকার ট্রফি হয় ব্রিজের ক্ষেত্রে। এবং ব্রিজ খেলাটা কি আমি নিজেও বেসিক্যালি পরে সার্চ দিয়ে দেখেছি, আগে জানতাম না ব্রিজ খেলাটা কি। এই ধরনের যে প্রশ্নগুলো, এইটার রেশিওটা প্রায় 50%-এর মতো, এই ধরনের প্রশ্নগুলো। আর বেসিক থেকে বাকি 50% প্রশ্ন হয়। তাই ব্যাংকের সাধারণ জ্ঞান অংশটা একেবারে সম্পূর্ণই ভিন্ন, সম্পূর্ণই আলাদা সবকিছু। এই ব্যাপারটা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে এই 20 নম্বরের জন্য। এর বাইরে যেটা আছে কম্পিউটার তথ্য প্রযুক্তি, এখানেও একেবারে এটা বেসিক লেভেলের কম্পিউটারের প্রশ্ন থাকে, আর এখানে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকে। এই যে ব্যাংকের 10 নাম্বার, এটা অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন থাকে। সো ব্যাংকের এই অ্যাডভান্সড লেভেলের কম্পিউটারের জন্য প্রিপারেশনটাও ব্যাংকের মতো করেই নিতে হয়। আর দৈনন্দিন বিজ্ঞান অংশ থেকে এইখানে যে 15টা প্রশ্ন থাকে, এর এগেইনস্টে ব্যাংকের ক্ষেত্রে কখনো কখনো 2-1টা প্রশ্ন থাকে, কখনো আদৌ থাকে না, কখনো থাকে কখনো থাকে না। এবং এই জিনিসগুলো একেবারে বাছাই করা, যেমন মানব দেহ, রোগ ব্যাধি বা চিকিৎসা সম্পর্কে, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে 2-4টা প্রশ্ন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। বাট কম্পিউটারের 10 নাম্বার মাস্ট,
এবং সেটা বিসিএস এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলের। অবশ্য লাস্ট বিসিএস গুলোতে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কম্পিউটারের ক্ষেত্রে এসেছে, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, এরপরে আরেকটা কথা দেখেন কি করে স্যার, আপনাকে অনেক লাইক করি, আচ্ছা থ্যাংক ইউ। তো এই খেলাটা কেউ খেলেছেন কিনা বা আদৌ দেখেছেন কিনা ব্রিজ খেলাটা, এটা আপনারা একটু ফেসবুকে সার্চ দিয়ে মানে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ব্রিজ খেলাটা আসলে কি খেলা, বা এটার সাথে রিলেটেড যে ট্রফির নাম কেউ আদৌ শুনেছেন কিনা কমেন্টে একটু লিখতে পারেন। ব্রিজ খেলা আদৌ আপনারা কেউ খেলাটা কি দেখেছেন কিনা, বা হকার ট্রফির নাম আপনারা আসলে শুনেছেন কিনা। 2022 সালের প্রশ্ন বলছি এগুলো। ওইখানে একটা প্রশ্ন ছিল যে হলুদ এবং সবুজ রং মিলে কোন কালার হয়, এটা বিজ্ঞানের প্রশ্ন। হলুদ এবং সবুজ এই রং মিলে কোন কালার হয়, হলুদ যোগ সবুজ এই দুইটা মিলে কোন রং হয়, হলুদ এবং সবুজ মিলে কোন কালার হয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হলুদ এবং সবুজ এইটা দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস, হলুদ এবং সবুজ মিলে কোন কালার হয় এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ব্যাপারটা না জানেন তাহলে এই প্রশ্নটা মিস হয়ে গেল। এই টাইপ আপনারা পুরো ব্যাপারটা, এটা হলুদ এবং সবুজ মিলে হয় লাইম একটা কালার, লাইম, লাইম একটা কালারের নাম, এই কালারটা হয়। তো এই হলো পার্থক্যটা, বেসিক পার্থক্য। বাংলা ইংরেজি গণিতের ক্ষেত্রে আমি বললাম যে বিসিএস এর ক্ষেত্রে গণিতে মানসিক দক্ষতা থাকে, ব্যাংকে কোনো মানসিক দক্ষতা এত বেশি আসে না। এরপরে কমলা না, এটা লাইম বলে। হ্যাঁ, এই হলো পার্থক্য। এরপরে আসেন লিখিতর ক্ষেত্রে। ভাই আপনাদের যদি বোরিং লাগে সেটা বলতে পারেন, তাহলে আমরা সেশনটা একেবারে শর্টকাট করে দিব। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে বলতে পারেন যে না বিষয়গুলো বুঝছি, এবং আপনারা লাইভটা চাইলে শেয়ার করে রাখতে পারেন নিজের টাইমলাইনে, অথবা অন্যদেরকে মেনশন দিলে তারাও যাতে এই গুরুত্বপূর্ণ সেশনটা সম্পর্কে খবরটা জানে যে ব্যাংকের প্রিপারেশনটা আসলে কি। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে লিখতে পারেন, সেটা আমার জন্য অনুপ্রেরণা হয় যে আসলে এই বিষয়গুলো আপনাদের ভালো লাগছে বা আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। যেহেতু আমি নিজে এটার একজন ভুক্তভোগী, তাই চাই আমার মতো আপনাদের যাতে এই অবস্থা না হয়। হ্যাঁ, আমি নিজে 40, 41, 43তম লিখিত পরীক্ষা দিয়েছি এবং ব্যাংকে 3টা রিটেন পরীক্ষা দিয়েছি। সো এই বিষয়গুলো আগে থেকে আপনাদের মাথায় রাখতে হবে যাতে আপনি ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে কোনোভাবে ভুল না করে ফেলেন। প্রত্যেকে একটু কমেন্ট করে লিখতে পারেন, অথবা কাউকে মেনশন করে দিতে পারেন যাদের জন্য এই সেশনটা আপনার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের নামগুলো আপনি চাইলে মেনশন করে দিতে পারেন যাতে তারা এই জিনিসটা দেখতে পারেন। হ্যাঁ, এরপরে দেখেন লিখিত পরীক্ষার ক্ষেত্রে পার্থক্যটা কোথায় আসে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা 200 নম্বরের আসে, যেখানে ব্যাংকের ক্ষেত্রে বাংলায় শুধুমাত্র 35 নম্বরের একটা ফোকাস রাইটিং থাকে, শুধুমাত্র 35 নম্বরের একটা ফোকাস রাইটিং থাকে ব্যাংকের ক্ষেত্রে। আর বিসিএস এ 200 নম্বরের পরীক্ষা হয়, যেখানে শুধু একটা বাংলা রচনা লিখতে হয় 40 নম্বরের, শুধু একটা বাংলা রচনা থাকে 40 নম্বরের। বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? মেজর মেজর পার্থক্য রয়েছে। এরপরে যদি বলেন ইংরেজির ক্ষেত্রে বিসিএস এ 200 নম্বরের ইংরেজি লিখিত পরীক্ষা দিতে হয়, যার এগেইনস্টে ব্যাংকেও একেবারে কম না ইংরেজির নাম্বারটা। কিন্তু ব্যাংকের যে ইংরেজি আইটেমটা, ওই আইটেমটা ডিরেক্ট ইংরেজি না, ওইটা জেনারেল নলেজের সাথে রিলেটেবল। যেমন ইংরেজির ক্ষেত্রে যেটা থাকে 35 নম্বরের একটা ফোকাস রাইটিং থাকে এবং একটা আর্গুমেন্ট রাইটিং থাকে 30 নম্বরের, এই মোট 65 নাম্বার, এবং অনুবাদ একটা থাকে সেটা হলো 10 নাম্বার। একটু পরেই আমরা দেখব এই 10 নাম্বার, 30 নাম্বার, 35 নাম্বার, এবং একটা প্যাসেজের কোশ্চেন অ্যান্সার করতে হয় যেটার উপরে থাকে আরো 30 নাম্বার। অর্থাৎ 30 যোগ 10 40, যোগ 30 70, যোগ 30 105। 105 একেবারে ডিরেক্টলি ইংরেজি থেকে, কিন্তু জেনারেল নলেজের সাথে রিলেটেড। অর্থাৎ ফোকাস রাইটিং লিখতে হলে আপনাকে অনেক ডাটা বা অনেক জিনিসপত্র জেনে যেতে হবে, কারণ এই ইংরেজির 35 নম্বরের ফোকাস রাইটিং এর জন্য আপনাকে মাত্র 3 পৃষ্ঠা জায়গা দিবে। 3 মানে এ পিঠ 1, ওই পিঠ 2, আর ওই পাশে আর একটা পৃষ্ঠা 3। এই 3 পৃষ্ঠায় লিখতে হবে 35 নম্বরের জন্য। আর বিসিএস এর ক্ষেত্রে কি হয়, এই 40 নম্বরের জন্য মানুষ লেখে 10 থেকে 12 পৃষ্ঠা, কারণ এইখানে স্পেস থাকে সবার জন্য একেবারে যত খুশি তত। বাট ব্যাংকে স্পেসিফিক ভাবে দেয়া থাকে যে 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা জায়গা, এর মধ্যেই 35 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন বা ব্যাংকের প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে এই ব্যাপারগুলো মাথায় নিয়ে দেন আসেন এই মার্কেটে। আরেকটা ব্যাপার হলো আর্গুমেন্ট রাইটিং, যেটা 30, যেটা বললাম, এইখানেও সুনির্দিষ্ট একটা টপিকস দেয়া থাকে, ওই টপিকসটা নিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হয়। এই থাকে মূল বিষয়গুলো। এবং বিসিএস এ মানসিক দক্ষতা অংশ থাকে বা আন্তর্জাতিক বিষয়গুলি থাকে, যে জায়গা থেকে ডিরেক্টলি কিছুই ব্যাংকে আসে না। ব্যাংকে আরেকটা অংশ যেটা বিজ্ঞান অংশের 100 নাম্বার, এটাও আসে না। ব্যাংকে টেকনিক্যাল বা বিষয়ভিত্তিক সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয়, ব্যাংকে এই ধরনের কোনো পরীক্ষা নেই।
ব্যাংকে শুধুমাত্র এছাড়া আছে একটা প্যাসেজ দেয়া থাকে, সিন আনসিন যেভাবে আপনারা ছোটবেলায় পড়েছেন ওইভাবে এই 130 নম্বরের একটা প্যাসেজ থেকে আপনাকে প্রশ্নের উত্তর করতে হয়, কখনো 5টা বা 10টা। এই জিনিসটা মাথায় রেখে আপনার প্রিপারেশন নিতে হবে প্যাসেজের জন্য। এটাও ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্রতিদিন অন্তত 1 ঘন্টা পত্রিকা যদি কেউ পড়ে তাহলে বছর শেষে এই অংশের জন্য সে 100% প্রিপেয়ার্ড থাকবে। আরেকটা ব্যাপার, বাংলা ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা যে কোনো ধরনের একটা অনুবাদ থাকে যেটা নাম্বার থাকে 10 এবং জিকের শর্ট প্রশ্ন থাকে 30 নাম্বার, যেটা প্রিলিমিনারি পরীক্ষার সময় টাইপ বুঝে প্রিপারেশন নিলে শেষ হয়ে যায়। আর গণিতের জন্য মাত্র 30 নাম্বার, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা অংশ। আমরা কি সংক্ষেপে শেষ করে দিব? লোকজন কমে যাচ্ছে যেহেতু, তাহলে আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কজ আমি চেয়েছিলাম এই বিষয়গুলো নিয়ে আর যাতে আপনাদের এই সেশনের পরে কাউকে বিস্তারিত কোনো কিছু জিজ্ঞেস না করতে হয়। একটা ব্যাপার হলো আগামীকালকে ইনশাল্লাহ এটার উপরে সিলেবাস বিশ্লেষণটা কেন পার্থক্য, অর্থাৎ সিলেবাস বিশ্লেষণ করে একেবারে প্রশ্ন সহ ধরে ধরে বিস্তারিত বলা হবে। সুজন দাস, না না, আচ্ছা একজনই লিখতেছেন না, বাকিরা কি চাচ্ছেন নাকি? একটু কমেন্টে লিখতে পারেন। আমি বলেছি যে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে অন্তত লোকজন দেখতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখেন এখানে বিসিএস এর ভাইবার ক্ষেত্রে নাম্বার থাকে 200, যেখানে ব্যাংকের ভাইবার ক্ষেত্রে নাম্বার থাকে মাত্র 25, এবং ব্যাংকের ভাইবার 25-এর বিষয়গুলো একেবারে সুনির্দিষ্ট। ব্যাংকের ভাইবায় যে মাত্র 25 নাম্বার, এটা একেবারে সুনির্দিষ্ট, কোথা থেকে প্রশ্ন করবে, কি কি করবে, মোটামুটি একটা ছোটখাটো পাতলা বই পড়ে গেলে সব শেষ। বাট বিসিএস এর ক্ষেত্রে এটা অনেক বিস্তারিত, বিসিএস এর ক্ষেত্রে অনেক বিস্তারিত। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসেন ব্যাংকে ক্যারিয়ার করার জন্য যে বড় একটা সার্কুলার বর্তমানে রানিং আছে, এই সার্কুলারে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে মোটামুটি একটা বড়সড় সার্কুলার গত 2-4-5 বছরের মধ্যে, যেখানে প্রায় 6,500 লোক নেওয়া হবে। এখন এইটার প্রিপারেশন আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই সমন্বিত ব্যাংকগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে কি কি পোস্ট ছিল আমি জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা তো জানেনই, আর নতুন করে এটা এখন আর অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই, আবার আগামী বছর সার্কুলার আসবে। এবং এটা ছিল মূলত 2021 সাল ভিত্তিক একটা সার্কুলার, অর্থাৎ ব্যাংকে প্রতি বছরে একটা সার্কুলার আসে। এটা 2021 সালের সার্কুলার, যেটা প্রকাশ পেয়েছে 2023 সালে। অর্থাৎ আগামী বছর যে সার্কুলারটা আসবে ওইটা হবে 2022 সাল ভিত্তিক ব্যাংকের রিক্রুটমেন্ট, 2022 সাল ভিত্তিক, হ্যাঁ 22 সাল ভিত্তিক সার্কুলার। তো এখানে মোট পোস্ট ছিল সিনিয়র অফিসারে 922, অফিসার জেনারেলে 2775, প্রায় 3000-এর সমান, এবং সিনিয়র অফিসারে প্রায় 1000 পোস্ট। এখানে মোটামুটি 1500 বা 1700-র মধ্যে থাকলেও সুযোগ থাকবে চাকরি পাওয়ার। এখানে সুযোগ থাকবে একেবারে 5000 পর্যন্ত যদি আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সুযোগ থাকবে। এরপরে দেখেন অফিসার ক্যাশ, এখানে পোস্ট আছে 2416, এখানে বলবো একেবারে 5000 পর্যন্ত থাকলে সুযোগ আছে। কারণ এই সমস্ত পোস্টের লোকজন এরা যখন সিনিয়র অফিসারের চাকরি হয় এরা কখনোই এখানে আর জয়েন করে না, অর্থাৎ এই 922 জনই এই দিকের প্রার্থী, এবং তারা যেহেতু এখানে সিলেক্টেড হবে তারা এখানে সিলেক্টেড তো ইজিলি হবে, এবং যারা পরীক্ষা দেয় তারা একসাথে 3টা পরীক্ষাই দেয়। এই জন্য এই 2টা পদের ক্ষেত্রে আমি বলবো একেবারে 5000 পর্যন্ত যদি আপনার সিরিয়াল থাকে তাহলেও একটা স্বপ্ন জিয়ে রাখার সুযোগ আছে। এবং অফিসার ক্যাশেও সেম জিনিস। আর রুরাল ক্রেডিট অফিসার এটা একেবারে লোয়েস্ট একটা পোস্ট, এবং এখানে 351টা পদের ক্ষেত্রে মোটামুটি 1000 সিরিয়ালের মধ্যে থাকলেও আশা রাখা যায় একটা চাকরি পাওয়ার, যেহেতু প্যানেল হয়। আর যারা অফিসার, সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ এই পদগুলোতে চাকরি পাবে তারা কখনো এখানে আসবে না, কিন্তু অ্যাপ্লিকেশন এখানেও সবাই করে রেখেছে, সত্য কিনা বলেন বুঝে থাকলে। এরপরে আরেকটা জিনিস, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যেটা আছে, এইখানে পদ সংখ্যা আছে 100 পদের একটা সার্কুলার এসেছে, যেটা গত বছর ছিল 225 পদ। তো এরপরও বাকি আছে এখনো বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ, অফিসার জেনারেল এইগুলোর সার্কুলার। তো সব মিলে 6564টা পোস্ট, অর্থাৎ 6500 প্লাস, যেখানে প্রায় 10,000-এর উপরে মানুষ চাকরি পাবে। এই ব্যাপারটা মাথায় রেখে আপনি প্রিপারেশন, যারা অলরেডি ভুলে গেছেন যে আমি এতগুলো পোস্টের অ্যাপ্লিকেশন করেছিলাম বা প্রিপারেশন শুরু করে বন্ধ করে দিয়েছেন, তাদেরকে আমি বলবো যে এইটা একটা আপনার জন্য মহা সুযোগ। এই সুযোগে যদি আপনি কিছু করে নিতে চান, ব্যাংক জবের যেটা প্রিপারেশন আছে, এখানে আপনি বাংলার জন্য যে 20 বা ইংরেজির 20, গণিতের 30, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এই অংশগুলোর প্রিপারেশনটা একটু বুঝে নিতে পারলে আপনার জন্য চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। যেখানে মূল ফোকাসটা করবেন কম্বাইন্ড প্রিপারেশন। কেন? এটা আমি একটু আগেই বললাম যে মাত্র 15 দিন সময় দিয়েছে বা 18 দিন সময় দিয়েছে বা 17 দিন সময় দিয়েছে। এইটাই দেখা গেছে বিগত পরীক্ষাগুলোতে, প্রিলিমিনারি পরীক্ষার পরে 15 দিনের মধ্যে 200 নম্বরের ফুল প্রিপারেশন নেওয়া আসলে কঠিন। এই জন্য আগে থেকেই আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, প্রিলি এবং লিখিত কম্বাইন্ড।
আর কম্বাইন্ড কিভাবে প্রিপারেশন নেবেন, ইংরেজির যে 20 নাম্বার আপনি প্রিপারেশন নিচ্ছেন, এই 20-এর মধ্যে প্রায় 6 থেকে 8 নাম্বার শুধু ভোকাবুলারি অংশ থেকে আসে। আর লিখিততে এখানে 120 থেকে 140 পর্যন্ত ডিরেক্ট ইংরেজি থেকে রিলেটেবল। তো ইংরেজির যে অংশগুলো আছে সেই অংশগুলোর জন্য এখনই আপনি গ্রামারে এমন প্রিপারেশন নেন যেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি খুবই দক্ষ হয়ে ওঠেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাইলে অবভিয়াসলি ইংরেজি পড়ার, ইংরেজি বলার এবং ইংরেজি গ্রামারে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। তো এইখানে যখন আপনি গ্রামার অংশ এবং ভোকাবুলারি অংশ দুইটা একই সাথে প্রিপারেশন নেবেন, পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল যাতে বাড়ে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা এখন থেকেই মাথায় রাখতে হবে যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন প্রিলিমিনারির। এবং প্রিলিমিনারি প্রিপারেশনের সময় প্রতিদিন ডেইলি স্টার পত্রিকাটা পড়তে পারেন, তাদের লেখার স্ট্যান্ডার্ড ভালো। এবং ডেইলি স্টারে কোন কলাম পড়বেন, পুরো পত্রিকা পড়বেন। অনেককে দেখেছি আমি যে সপ্তাহে একটা ইংরেজি পত্রিকা কিনে পুরো 7 দিন ব্যাপী পড়ে, কারণ টাকা, একটা পত্রিকা 12 টাকা দাম, 12 টাকা দিয়ে একটা পত্রিকা কিনে সব শেষ না হলে তার আগে আবার নতুন পত্রিকা কিনে লাভ আছে? শুধু একটা কথা মাথায় রাখবেন যে এই 12 টাকা আপনি একদিনে 5 বার 10 বারও খরচ করেন, কিন্তু একটা পত্রিকা কিনলে 12 টাকার জন্য আপনি 7 দিন অপেক্ষা করে থাকেন, 12 টাকা পুরোটা উসুল হলে আবার নতুন পত্রিকা কিনবেন। এটা যাতে কোনোভাবে না হয়। আপনি আন্তর্জাতিক পৃষ্ঠা, আপনি বাণিজ্য পৃষ্ঠা, আপনি বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ এবং সম্পাদকীয় যেই পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো অবশ্যই পড়বেন এবং প্রতিদিনেরটা পড়বেন। একেবারে বিস্তারিত না পড়তে পারলেও মিনিমাম শুধু হেডিংগুলো যদি পত্রিকার পড়ে পত্রিকাটা ছেড়ে দেন, পরবর্তী দিনের পত্রিকাটা আনেন, তাহলে এমন হবে প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজগুলো সবসময় আপনার নজরে থাকবে। ওকে, আরেকটা বিষয় আসেন, বাংলার জন্য যে 20 নম্বরের প্রিপারেশন নেবেন, এটার সাথে লিখিততে 20 থেকে 40 সর্বোচ্চ, অর্থাৎ 35 নম্বরের বাংলা ফোকাস রাইটিংটাই শেষ। এটার সাথে আর অন্য কোনো কিছুর রিলেশন নেই। এই জন্য এটাই গুরুত্ব কেমন দিবেন সেটা আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর গণিতের ক্ষেত্রে বলবো এটা বস সাবজেক্ট, এইখানে কেউ গড়িমসি করার সুযোগ নেই। নাম্বার থাকে গণিতে 16টা অঙ্ক থেকে 30টা অঙ্কও থাকে, 16 থেকে 30টা অঙ্ক 15-16টা থেকে। তো এই 15-16টার সাবজেক্ট মানে গণিতের জন্য 15-16টা অঙ্কের জন্য আপনাকে অধ্যায় করতে হয় অনেকগুলো অধ্যায়, বাট ওই অধ্যায়গুলো সব না করে আপনি 7-8টা অধ্যায়ের এমন প্রিপারেশন নেন, ওইখান থেকে অঙ্ক থাকলে আপনি মাস্ট প্রিলিতেও কোয়ালিফাই করবেন এবং লিখিততে ওই অঙ্কগুলো সব পারবেন। ওই অধ্যায়গুলো থেকে এইভাবে প্রিপারেশন নেন। বিস্তারিত সব পড়ার দরকার নেই, আপনি 7-8টা অধ্যায় বাছাই করা অধ্যায় আছে, যেমন ট্রেনের অঙ্ক, গতির অঙ্ক যেগুলো আছে, এরপরে অন্যান্য কাজের অঙ্ক বা ইসের অঙ্ক, ডেসক্রিপটিভ অঙ্কগুলো ব্যাংকে বেশি আসে, যেগুলো মূলত পাটিগণিতের অঙ্ক, এগুলো ইংরেজিতে লেখা থাকে। এমনিতেই অঙ্ক পারি না, তার উপর আবার ইংরেজিতে অঙ্ক লেখা থাকে, বড় কঠিন বিষয়। এই জন্য বাজারে কিছু বই পাওয়া যায় যেখানে শুধুমাত্র বিগত সালের অঙ্কগুলো নিয়েই আলোচনা আছে, ওই বইগুলো আপনি কিনতে পারেন। অথবা বিদ্যাবাড়ির সাথে এই বিষয়গুলো, বিদ্যাবাড়ির গণিতের জাদুকর শ্রদ্ধেয় সোহাগ স্যার বা অন্যান্য যারা গণিতের স্যার রয়েছেন, প্রবল স্যার অথবা রফিক স্যার, ওনার সাথে যখন অঙ্কগুলো করবেন তখন দেখবেন যে বিষয়গুলো আপনার কাছে কতটা ইজি লাগছে। হ্যাঁ, এবং ডেইলি স্টার আসলে অনলাইনে পড়বেন কিনা এখানে আমার একটা কথা আছে। যখনই আপনি হার্ড কপি থেকে পড়ার সুযোগ পাবেন তখন হার্ড কপিতে দাগ দেওয়ার সুযোগ হবে, হার্ড কপিতে ভোকাবুলারিগুলোর সামনে অর্থ লেখার সুযোগ থাকবে, এবং ওই কপিগুলো থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি কেটে কেটে যদি পিন আপ করে নেন তাহলে আপনার কাছে মোটামুটি ভালো একটা নোট খাতা হয়ে যাবে, যেগুলো পরীক্ষার আগে পড়ে গেলে ফোকাস রাইটিং এর জন্য 35-70 নাম্বারের খুব ভালো প্রিপারেশন আপনি এমনিতেই নিয়ে ফেলতে পারবেন। এরপরে আরেকটা ব্যাপার দেখেন, সেটা হলো সাধারণ জ্ঞান অংশের যে প্রিপারেশনটা নেবেন, এই ক্ষেত্রে সাম্প্রতিক অংশে খুবই জোর দিতে হবে। এবং এটা প্রিলিমিনারির 20 আর লিখিতর 30, দুই জায়গায় মোটামুটি সমান গুরুত্ব আছে। কম্পিউটার অংশ থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসলেও লিখিততে কোনো প্রশ্ন আসে না। এখন কোনটা কম্বাইন্ড প্রিপারেশনের ক্ষেত্রে কোনটা আপনার কাছে সবচেয়ে দুর্বল সাবজেক্ট সেটা আপনি লিখতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হয়তোবা দিতে পারবো। আরেকটা ব্যাপার হলো, যারা ইংরেজিতে দুর্বল, ভাইয়া আমি বলবো যে এটা খুব দ্রুত কাটিয়ে উঠতে হবে, যে কোনো উপায়ে দ্রুত কাটিয়ে উঠতে হবে ইংরেজির দুর্বলতা, এবং এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে যে সাবকনশিয়াস মাইন্ডেও আপনি ইংরেজি নিয়েই চিন্তা ভাবনা করবেন, এবং অবচেতন মনে ইংরেজি আপনার একটা পছন্দের সাবজেক্ট হয়ে উঠবে। যদি আপনার রেগুলার ইংরেজি পড়ার অভ্যাস থাকে, প্রতিদিন 10-20টা করে ভোকাবুলারি মুখস্থ করার অভ্যাস থাকে, প্রতিদিন অন্তত 20টা করে নতুন ইংরেজি গ্রামারের রুলস শেখার অভ্যাস থাকে, তাহলেই দেখবেন আস্তে আস্তে ইংরেজিটা সহজ হয়ে আসছে। আর যদি এরকম না হয় সেক্ষেত্রে কখনোই একদিনে এই জিনিসটা আপনার শেষ হয়ে যাবে না, দুর্বলতাটা, এই ভয়ও কাটবে না। আর গণিতের ব্যাপারটা মাথায় রাখবেন, গণিতের যে অংশটা আছে এটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে 30-এ 30 পাওয়ার সুযোগ আছে। অর্থাৎ লিখিত পরীক্ষায় চাকরি পেতে গেলে 110-15 পেলেই মোটামুটি কনফার্ম যে আপনি চাকরিটা পাচ্ছেন। তো 110-15 পেতে গেলে আপনি তার মধ্যে বড় একটা অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নাম্বার শুধুমাত্র গণিত থেকে তুলে আনতে পারবেন। আর ফোকাস রাইটিং তো মেইন, সেটা তো বললামই।
আর ফোকাস রাইটিং এর উপরে ইনশাল্লাহ আমি বলে দেবো আগামী কোনো একটা ক্লাসে, সেখানে ফোকাস রাইটিং আপনি কি করতে হবে, কিভাবে লিখবেন, কিভাবে নোটগুলো নেবেন। যেহেতু মাত্র 3 পৃষ্ঠা লিখে 30-35 নাম্বার, এখানে পার্থক্য হয়ে যায় অনেক। এই 3 পৃষ্ঠা লিখে গতানুগতিক লিখে কেউ পায় 10-12, কেউ পায় এখানে 25 থেকে 30 পর্যন্ত। এই পার্থক্যটা কিভাবে হয় বা কেন এটায় আপনি পিছিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেই ক্লাসে। তো ব্যাংকের প্রস্তুতির কঠিন জায়গা কোনগুলো সেটা যদি বলি, ব্যাংকের প্রস্তুতিতে ইংরেজি এবং গণিতে বিশেষ দক্ষতা লাগে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইংরেজি এবং গণিত এই দুই জিনিসই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে দক্ষতার প্রয়োজন হয় খুবই। এবং ইংরেজির ক্ষেত্রে ফোকাস, আর্গুমেন্ট, অনুবাদ, এই 3টা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এবং গণিতের ক্ষেত্রে গণিতের প্রিলিমিনারির 30 বা 20 নাম্বার এবং লিখিতর যে 30 নাম্বার, এই দুইটাই গুরুত্বপূর্ণ। সো এইটুকু অংশ আপনি কভার করে ফেলতে পারলে, ফোকাস বা আর্গুমেন্টের জন্য, এই দুইটার জন্যই শুধু পত্রিকা পড়া থাকলেই শেষ। আর গণিতের জন্য প্রিলির সময় এমনভাবে করেন বিস্তারিত নিয়ে, যাতে আপনি এটা লিখিততেও কাজে লাগাতে পারেন। এছাড়া প্রিলির রেজাল্টের পরে যেহেতু লিখিত পরীক্ষা হয়, সময় পাওয়া যায় না, এটা সবচেয়ে টাফেস্ট একটা জিনিস। এই জন্য প্রিপারেশনটা একবারে কম্বাইন্ড নিতে হয়। আর লিখিত পরীক্ষার জটিলতা কোনটা দেখেন, 200 নম্বরের পরীক্ষা মাত্র 2 ঘন্টা। তো 2 ঘন্টায় 200 নম্বর মানে অনেকগুলো আইটেম লিখতে হয়, যেগুলো মোটামুটি বড়সড় আইটেম। এবং 2 ঘন্টার মধ্যে যারা আমাদের মতো আছে গণিতে দুর্বল, তাদের জন্য সময় লেগে যায় সবচেয়ে বেশি, এই একটা জায়গা। এবং হাতের সময় নিয়ে টানাটানি। দ্বিতীয়টা হলো ইংরেজির ভয়ঙ্কর দুর্বলতা, যে 10টা লাইন লিখলে তার মধ্যে প্রত্যেক লাইনে 2টা করে ভুল বেরোলে 10 লাইনে 20টা ভুল বের হয়। তো সে কেমনে ফোকাস রাইটিং ঠিক করবে? এই জায়গাগুলো ম্যাক্সিমাম মানুষেরই, আমরা যারা গ্রামে বা মফস্বলে পড়াশোনা করেছি আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আর যেহেতু ফিক্সড কোনো পাস নাম্বার থাকে না ব্যাংকে, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিসিএস এ যেমন 450 পেলেই পাস 900-র মধ্যে, ব্যাংকে এরকম কোনো ফিক্সড মার্ক নেই। ব্যাংকে ডিপেন্ড করে সিরিয়ালে কারা উপরে থাকবে তারাই চাকরিটা পাবে, নাম্বার কম বেশির কোনো সুযোগ নেই। এখন বাসায় মেসে প্রস্তুতি নিলে কি ভালো হবে, নাকি আপনি কোথাও কোচিং করলে ভালো হবে, এটা আপনিই বুঝে নেন। কারণ বাসায় মেসে আপনাকে গাইডলাইন করার মতো যদি কেউ থাকে, তাহলে আমি বলবো কোনো প্রয়োজন নেই কোচিং করার। আর যদি আপনাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে কোনো একটা জায়গায় দিক নির্দেশনা নিয়ে প্রস্তুতি শুরু করলে বিদ্যাবাড়ির সাথে সেক্ষেত্রে বেস্ট। কেন বলবো, কারণ হলো দেশের মার্জিনাল এরিয়াগুলোতে, আমরা যেখানে একেবারে রুরাল এরিয়ায়, দেশের শেষে ধরেন শাহপুরীর দ্বীপ বা কক্সবাজার বা টেকনাফ বা চট্টগ্রাম, বা একেবারে শেষ মাথায় পটুয়াখালী, ভোলা, এই সমস্ত জেলাগুলোতে যারা, তাদের জন্য ভালো কোনো কোচিং বা ভালো কোনো টিচার পাওয়ার সুযোগ নেই, যেটা বিদ্যাবাড়ি আপনাকে অনলাইনে প্রোভাইড করছে। এবং এখানে আপনারা কি পাবেন দেখেন, মেগা লাইভ ক্লাস থাকছে এখানে 85টি, এবং 85টি ক্লাসের মধ্যে প্রিলি অংশের জন্য বাংলা 12, ইংরেজি 12 এবং গণিতের 16টি ক্লাস, সাধারণ জ্ঞানের 12টি ক্লাস, কম্পিউটার তথ্য প্রযুক্তির 5টি ক্লাস। এই মোট ক্লাসগুলো আপনি এখানে পাচ্ছেন। এখানে 3 12 36 আর 10 46 আর 6 52 আর 5 57টা ক্লাস পাচ্ছেন শুধুমাত্র প্রিলি অংশের জন্য, 57টা ক্লাস। এবং এই প্রিলি অংশে যে স্যাররা ক্লাস নেবেন, এমনভাবেই নেবেন যাতে লিখিত অংশে আপনি একই সাথে এগিয়ে যেতে পারেন। আর লিখিত অংশের জন্য ক্লাস আছে শুধু ইংরেজিতে, যেহেতু এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 14টা ক্লাস থাকছে। এবং গণিতে 6টা ক্লাস থাকছে, সাধারণ জ্ঞান অংশে থাকছে 3টি ক্লাস, এবং বাংলা অংশে থাকছে 1টি ক্লাস, যেহেতু বাংলা অংশে লিখিত পরীক্ষা আলাদা করে কোনো কিছু পড়ার নেই। কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশে 4টা ক্লাস রাখা হয়েছে, যেটা মূলত সাধারণ জ্ঞান অংশের মধ্যেই যাবে। এই দুইটা বিষয় মিলে এই ক্লাসগুলো হবে। এখানে ক্লাস আছে 14 আর 6 20 আর 3 23 আর 1 24 আর 4 28টি ক্লাস আছে। এই মোট 85টি ক্লাস হবে প্রিলি এবং লিখিত কম্বাইন্ড। এবং দুইটা প্রিপারেশন একবারে নিলে আপনাকে আর অন্য কোথাও অন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। আর এই ক্লাসগুলোর বাইরেও বিদ্যাবাড়ির আরো যে আয়োজনের মধ্যে যেটা থাকছে, সেটা হলো আমরা আসলে চাকরির প্রস্তুতি শুরু করলে দেখা যায় 2 দিন 4 দিন পরে ডিমোটিভেটেড হয়ে যায়। এটা যাতে না হয়, এই জন্য রেগুলার বেসিস কিভাবে পড়বো, কতটুকু অংশ পড়বো, ভেঙে ভেঙে সিলেবাসটা যাতে পূর্ণাঙ্গভাবে শেষ করার সুযোগ থাকে, সেই জন্য লাইভ ক্লাস টেস্ট আছে 80টি, অর্থাৎ প্রত্যেক ক্লাসের শেষে একটা ক্লাস টেস্ট। গতকালকে যা পড়লাম ওইটার উপরে আজকে একটা পরীক্ষা দিয়ে আবার নতুন একটা টপিক পড়বো। অ্যাসাইনমেন্ট টেস্টের ক্ষেত্রেও সেম জিনিস। এই সপ্তাহে আমি কি কি পড়বো সবগুলো সাবজেক্টের টপিক একবারে দিয়ে দিলে, সেই টপিকগুলোর উপরেই সপ্তাহ শেষে একটা পূর্ণাঙ্গ পরীক্ষা, যেই ক্লাসগুলো এই সপ্তাহে আমি করেছি এটার উপরে। এরপরে মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট হলো পুরো মাসে আমি কি পড়লাম, এই পূর্ণাঙ্গ সিলেবাসটার উপরে মাস শেষে আবার একটা পরীক্ষা। এবং এরপরে আছে সাবজেক্টিভ টেস্ট, যেখানে সবগুলো সাবজেক্ট যখন শেষ হতে শুরু করবে, প্রত্যেকটা সাবজেক্টকে ভেঙে ভেঙে, ব্যাংকের যে 4টা সাবজেক্ট তার মধ্যে একটা সাবজেক্টকে ভেঙে ওই সাবজেক্টের উপরেই একেবারে 3টা ভাগ করে পরীক্ষা নেওয়া হবে। যেমন বাংলায় 3 ভাগে ভেঙে পরীক্ষা নেওয়া হবে, ইংরেজিতে 3 ভাগে ভেঙে পরীক্ষা নেওয়া হবে, আর পূর্ণাঙ্গ একটা সাবজেক্টিভ মডেল টেস্ট হবে।
এবং মডেল টেস্ট হবে পূর্ণাঙ্গ, যেভাবে ব্যাংকে 100 নম্বরের পরীক্ষা হয় ওরকম 10টা পরীক্ষা যখন পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলবো, অন্যান্যরা শুরু করে শেষ করে না, বাট আমরা 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ সিলেবাসটা কাভার যাতে হয় ওই ব্যাপারটা মাথায় রেখেই কোর্সটা ডিজাইন করেছি। তো এছাড়াও ইংরেজিতে যারা বেসিক উইক আছে তাদের জন্য অতিরিক্ত ক্লাস তো থাকছে। এছাড়া সিক্রেট গ্রুপে ভর্তিকৃতদের যুক্ত করা হবে টেলিগ্রাম গ্রুপে, যেখানে আপনি চাইলে মেন্টরদের সাথে যোগাযোগ করে আপনার যা সমস্যা সুবিধা অসুবিধা যেভাবে আমরা প্রাইমারি গ্রুপগুলোতে বিসিএস গ্রুপগুলোতে দিচ্ছি ঠিক সেইভাবে ব্যাংকের জন্য এই সুবিধাটা থাকবে। আপনার যে কোনো প্রশ্ন, একটা অঙ্ক না বুঝলে, একটা ইংরেজি না বুঝলে কোথা থেকে পড়বেন, কিভাবে সলিউশন করবেন, এই জিনিসগুলো আপনি ওইখানে পেয়ে যাবেন এই সিক্রেট গ্রুপে। ধন্যবাদ সাথে থাকার জন্য। শেষ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো সেশনে। সেই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।